আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি এসএসসি পরীক্ষা 2025 এর রাজশাহী বোর্ডের পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান করার জন্য। ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের অনেক মেসেজ, অনেক কমেন্ট পেয়েছি। যারা বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা একটু দাবি করেছো যে তোমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন তুলনামূলকভাবে অন্যান্য বোর্ডের চেয়ে কঠিন হয়েছে, এবং অনেকেই আবার বলছো তোমাদের কোশ্চেন একদম বইয়ের কনসেপ্টের বাইরে থেকে প্রশ্ন করছে। আসলে কি তাই? প্রশ্নগুলো কি আসলে কি বইয়ের কনসেপ্টের বাইরে থেকে এসেছে, নাকি বইয়ের মধ্যেই আছে? তাহলে চলো দেখি, শুরু করা যাক। প্রথমেই প্রথমেই আমরা যদি 1 নং সৃজনশীল প্রশ্নের দিকে তাকাই, দেখো এখানে কি বলা আছে। এখানে উদ্দীপকের মধ্যে একটা গ্রাফ দেয়া আছে। গ্রাফটা দেখতে কিছুটা এরকম। দেখো, গ্রাফটা দেখতে কিছুটা এরকম একটা গ্রাফ দেয়া আছে। দেখো, প্রথমে এইভাবে একটু গিয়েছে, পরে একটু সোজা গিয়েছে, পরে আবার একটু বেঁকে গিয়েছে, তাই তো? তাহলে এই যে গ্রাফটা যে আছে, এই গ্রাফটা যে দেয়া আছে, দেখো তুমি বলতে পারো যে তুমি বিগত দিনে কোনো টেস্ট পেপারে, কোনো বইয়ে, গাইডে এই ধরনের প্রশ্ন পাও নাই, কিন্তু ব্যাপারটা তো কনসেপ্টের, এটা তো পড়ার সময় তোমাকে বুঝে পড়াই উচিত। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো এখানে কি দেয়া আছে। এখানে কিন্তু দেয়া আছে স্মরণ। হ্যাঁ, এদিকে দেয়া আছে স্মরণের মান দেয়া আছে মিটারে। ওকে, এবং নিচে কিন্তু দেয়া আছে সময়। সময় দেয়া আছে সেকেন্ডে। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এই বরাবর একটা সময় দেয়া আছে, এই বরাবর সময় রয়েছে, এবং এই বরাবর সময় রয়েছে। ওকে, এইভাবে রয়েছে। এখন আমাকে দেখো, আমাদের এই বরাবর একটা স্মরণের মান দেয়া আছে, এই বরাবর একটা স্মরণের মান দেয়া আছে, এবং আমাদের এই বরাবর একটা স্মরণের মান দেয়া আছে। সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে আমাদের 0, এখানে স্মরণের মান দেয়া আছে 45 মিটার, এখানে দেয়া আছে 105 এবং সবার উপরে দেয়া আছে 133, অর্থাৎ 133 মিটার স্মরণের মান দেয়া আছে। এবং সময় যদি আমরা লক্ষ্য করি, এভাবে 2, 4, 6 এভাবে মূলত দেয়া আছে, যে 2, 4, একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই, যে এরকম করে 2, 4, 6, অর্থাৎ এখানে আছে 6, পরে হচ্ছে এখানে 8, 10, অর্থাৎ এখানে আছে 10, এবং পরবর্তীতে এখানে আছে তোমার হচ্ছে 12, 14, অর্থাৎ এখানে আছে 14। এইভাবে মূলত মানগুলো দেয়া আছে, 0, 2, 4, 6, এইভাবে মূলত মানগুলো দেয়া আছে। ওকে, প্রশ্নটা বোঝা বেশি জরুরি। কেন? কারণ দেখো, তুমি যখন বরাবর একটা এসএসসি স্টুডেন্ট হিসেবে তুমি যখন দ্বিতীয় অধ্যায়, গতি অধ্যায়টা খুব ভালো করে বুঝে শুনে যখন পড়বা, তাহলে কিন্তু এই গ্রাফটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কিভাবে? তুমি একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু অলরেডি এইভাবে শিখেছো। তুমি কিন্তু গ্রাফগুলো মোটামুটি শিখেছো। কিভাবে? যে তুমি দেখেছো যে এই পাশে যদি ভি, এখানে টি, এখানে ভি, এখানে টি, এখানে ভি, এখানে টি। তুমি শিখেছো যে এখানে যদি বেগ আর এখানে সময় থাকে, গ্রাফ যদি সোজা উপরের দিকে উঠে, তুমি এটাকে বলো সমত্বরণ, তাই না? আবার তুমি জানো এইভাবে যদি এইভাবে যায়, তাহলে তুমি এটাকে বলো সমবেগ। আবার এটা যদি নিচের দিকে নামে, তাহলে তুমি কিন্তু এটাকে বলো সমমন্দন। কিন্তু তোমার কি এটা মাথায় কখনো চিন্তা আসে নাই যে এই গ্রাফের মধ্যেই যদি এখানে ভি এর জায়গায় এস থাকতো, এখানে যদি এস থাকতো, তাহলে আসলে গ্রাফটা দেখতে কেমন হইতো? তাহলে গ্রাফটা কি এরকম থাকতো? তখন কিন্তু এরকম থাকতো না। তাহলে কি হইতো একটু বলো তো। এই যে তোমাকে মনে রাখতে হবে, যদি আমি আসলে তো ওই ডিটেলসে গেলে তো আসলে আমাদের সময় অনেক বেশি লেগে যাবে। এটা আসলে তো বেসিক ক্লাসের বিষয়। আমি তোমাকে এই ম্যাটটার শুধু গ্রাফটা বোঝানোর জন্য বলছি। যখন এস বাই টি থাকবে, গ্রাফ যদি একটু এইভাবে বক্ররেখা হয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সমত্বরণ। এটা হচ্ছে কি? সমত্বরণ, অর্থাৎ বস্তুটি সমত্বরণে চলেছে। যদি এস বাই টি থাকে, গ্রাফ যদি এইভাবে উপরের দিকে উঠে, তাহলে বুঝতে হবে এটা সমবেগ, অর্থাৎ বস্তুটি সমবেগে চলছে। আবার এস বাই টি এর ক্ষেত্রে গ্রাফ যদি এই দিকে বক্ররেখা হয়, এদিকে বাঁকলে, তাহলে বুঝতে হবে বস্তুটি সমমন্দনে চলছে। সমমন্দনে চলছে। তাহলে এটা বেসিক। এখন প্রশ্ন হইতে পারে যে সমত্বরণ হলে গ্রাফটা এইভাবে কেন বাঁকলো, সমবেগে কেন সোজা যাচ্ছে, সমমন্দনে কেন বেঁকে গেল? এখন এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে। তো এটা আমরা গ্রাফ নিয়ে একদম স্পেশাল ভাবে আলাদা একদিন আলোচনা করব। তাহলে আপাতত আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে এটা সমত্বরণ, এটা সমবেগ, এটা হচ্ছে সমমন্দন। তাহলে তুমি একটু যদি এই গ্রাফটার দিকে লক্ষ্য করো, দেখো প্রথমে কিন্তু এইভাবে বেঁকে গেছে, অর্থাৎ এটা কিন্তু সমত্বরণ। প্রথম 6 সেকেন্ডে সে সমত্বরণে চলছে। পরে দেখো সোজা উপরের দিকে গেছে, এই যে সোজা। সোজা যদি যায়, তখন এটা কি সমবেগ। অর্থাৎ 6 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত এই যে অঞ্চলটুকু, এই সময়টুকু সে কেমনে সমবেগে চলেছে। এবং এরপরে খেয়াল করে দেখো 10 থেকে 14, পরবর্তী 4 সেকেন্ড গ্রাফ কিন্তু এই দিকে বেঁকে গেছে, অর্থাৎ তখন কিন্তু সে সমমন্দনে চলেছে। এটা যদি আমরা বুঝে যাই, আসলে এবার আমাদের দেখো আমাদের প্রশ্ন কি বলেছে। আমাদের আমাদের প্রশ্ন কিন্তু বলেছে কি, যে চিত্রে
ও সি পথ সমত্বরণ নির্দেশ করে। দেখো এই যে এখানে দেয়া আছে এটা হচ্ছে সি বিন্দু, এটা সি বিন্দু, এখানে দেয়া আছে ডি বিন্দু এবং এখানে দেয়া আছে ই বিন্দু। আমাকে বলেছে এই চিত্রে ও থেকে সি পর্যন্ত সমত্বরণ নির্দেশ করে। আমরা কিন্তু একটু আগেই বলেছি এটা সমত্বরণ। এখন যদি সমত্বরণ হয় তাহলে সি বিন্দুতে গাড়ির বেগ নির্ণয় করো। অর্থাৎ আমাকে এই সি বিন্দুতে গাড়ির কি নির্ণয় করতে বলছে? বেগ নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু সে ত্বরণে চলতেছে তাহলে অবশ্যই আমার ত্বরণটা আগে জানতে হবে। তুমি খেয়াল করে দেখো আমার এখানে সময়ের মান আছে, আমার এখানে সরণের মান আছে 45 সি বিন্দুতে, শুধু কি লাগবে? ত্বরণটা লাগবে। কেন ত্বরণ লাগবে? তুমি যদি এখানে সি বিন্দুতে বেগ বের করতে চাও তাহলে তুমি দুই ভাবে এটা বের করতে পারো। কিভাবে? তুমি চাইলেই লিখতে পারো যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। দেখো আদিবেগ কত? যেহেতু এখানে সরণের মান শুরুতে 0, তার মানে শুরুতে বেগ 0ই ছিল, তাহলে আদিবেগ যেহেতু 0 যোগ এই যে দেখো ত্বরণটা যদি আমি কোনোভাবে বের করে ফেলতে পারি, আমার কাছে কিন্তু সময়টা আছে। সময় দেখো সি বিন্দুতে সময় কিন্তু 6 সেকেন্ড। তাহলে আমি এখানে 6 সেকেন্ড বসাই দিলে এবং ত্বরণের মান গুণ করে দিলে বেগ পেয়ে যাব, তাই না? এবং অথবা অর, এই যে অর, আমরা কিন্তু লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা ম্যাথটা এইভাবেও করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে ভি ইকুয়াল রুট ওভার 2as। কেন বলতো? স্কোয়ার বেশি গেলে রুট হয়ে যাবে, আদিবেগ যেহেতু 0 তাহলে আমরা এটা না লিখলেও চলবে, শুধু 2as লিখলাম। এবার খেয়াল করে দেখো তুমি যদি এভাবেও অঙ্কটা করতে চাও, দিন শেষে তোমার কিন্তু কি লাগবে? ত্বরণ লাগবে। আর যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে সমত্বরণে চলে, তার মানে অবশ্যই ত্বরণ দিয়েই অঙ্কটা করতে হবে। ত্বরণ আমরা কিভাবে বের করব? তাহলে আমরা সুন্দর করে ত্বরণটা বের করে ফেলতে পারি। যেহেতু আমাদের এস এর মান আছে, খেয়াল করে দেখো আমরা কিন্তু চাইলেই লিখতে পারি। দেখো আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে ত্বরণ, হ্যাঁ, ত্বরণের মান আমরা চাইলেই শর্টকাট করে আমি এইভাবে লিখতে পারি যে a ইকুয়াল হচ্ছে 2s বাই হচ্ছে টি স্কোয়ার। এটা কিভাবে আসলো তোমাকে একটু ভেঙে ভেঙে দেখাই। আমরা কি জানি না যে s ইকুয়াল ইউ টি প্লাস কি জানি বলতো? হাফ a টি স্কোয়ার আমরা জানি। তাহলে দেখো বা s ইকুয়াল আদিবেগ যেহেতু 0 তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হাফ a টি স্কোয়ার, তাই না? দেখো তো এখানে 2 কি অবস্থায় আছে? ভাগ। এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে ওই পাশে কি থাকবে? a টি স্কোয়ার। অতএব a ইকুয়াল, দেখো তো টি স্কোয়ারের সাথে গুণ এই পাশে আসলে কি হয়ে যাবে? এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 2s বাই কিন্তু টি স্কোয়ার আমরা লিখতেই পারি। তাহলে তুমি খেয়াল করো আমাদের কাছে সুন্দর করে মান দেয়া আছে 2 ইন্টু এস, অর্থাৎ এস এর মান কত দেয়া আছে? সি বিন্দুতে এস এর মান আছে 45। তাহলে আমরা এখানে 45 বসাই। সময় কত আছে? সময় কিন্তু সি বিন্দু বরাবর আসে দেয়া আছে 6 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড। তারপর যদি স্কোয়ার করি, তুমি ক্যালকুলেট করে দেখো তোমার ত্বরণের মান আসবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমাদের ত্বরণের মান আসবে কিন্তু 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই ক্ষেত্রে তুমি যদি ত্বরণের মান এখানে বসাই দাও 2.5 এবং সময়ের মান কত? 6 সেকেন্ড, এটাকে গুণ করো, দেখো উত্তর বেগ আসবে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সি বিন্দুতে বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তুমি যদি এই সূত্র দিয়ে অঙ্কটা করতে চাও সেক্ষেত্রেও তুমি দেখো ত্বরণের মান যদি তুমি এখানে বসাই দাও 2.5 ইন্টু এস হচ্ছে সরণের মান হচ্ছে 45, এটারও ক্যালকুলেট করে দেখো উত্তর আসবে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি এখানে অপশন তোমাকে দুইটা দেখিয়েছি, হয় তুমি এভাবে করবা নয়তো তুমি এভাবে করবা, যে কোনো একটা করলেই হবে। তবে অবশ্যই আমাকে ত্বরণটা বের করে অঙ্কটা করতে হবে। ওকে, তো আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এটা ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর যে সি বিন্দুতে বেগ কত। তাহলে সি বিন্দুতে আমরা বেগ কত পেলাম বলতো? সি বিন্দুতে আমরা বেগ পেলাম হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে আমরা বেগ পেলাম হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা তুমি বলো তো এই সি থেকে ডি পর্যন্ত সে কেমনে গেছে? সমবেগে গেছে, যে একটু আগে বলছি সমবেগে, এটা তো দেখে বুঝতে হবে। তো গ্রাফ দেখে যখন আমি বুঝবো এটা সমবেগে গেছে, তাহলে সমবেগে গেলে কি বেগের মানের কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে আমি যদি বলি ডি বিন্দু, আমাদের ডি বিন্দু তো বেগ কত? নিঃসন্দেহে আমার ডি বিন্দু তো বেগ কত আসবে? 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই জায়গাটা সে কিন্তু সমবেগে চলেছে, বেগের পরিবর্তন হবে না। আচ্ছা আমরা আসি আমাদের ঘ নং প্রশ্নে কি বলেছে। দেখো আমাদের ঘ নং প্রশ্নে কি বলেছে জানো? যে উদ্দীপক অনুযায়ী ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ আমাকে গ্রাফ আঁকতে বলেছে। আচ্ছা আমাকে গ্রাফ আঁকতে বলেছে, কি ত্বরণ এবং সময়ের গ্রাফ আঁকতে বলেছে। এখন তুমি খেয়াল করে দেখো আমার এখানে তো সময়ের মান দেয়া আছে, তার মানে আমি যদি প্রতিটা ক্ষেত্রে ত্বরণের মান বের করে ফেলতে পারি সেক্ষেত্রেই তো আমার জন্য কি হবে? ত্বরণ এবং সময়ের গ্রাফটা আঁকা আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এক কাজ করি, প্রথমে আসি প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কোথায় বলতো? যে ও থেকে সি পর্যন্ত, বা আমরা বলতে পারি প্রথম 6 সেকেন্ডে। তা আমরা যদি এখানে লিখি যে প্রথম 6 সেকেন্ড, তাই তো 0 থেকে 6
সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ডে ত্বরণ। প্রথম 6 সেকেন্ডে ত্বরণ দেখো তো আমরা কি একটু আগে বের করলাম না? ত্বরণের মান আমরা কত পেয়েছি বলতো? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তো এটা পেয়েছি একটু আগে, প্রথম 6 সেকেন্ডে পেয়েছি। এবার পরে দেখো তো 6 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত সে তো সমবেগে যাচ্ছে। সমবেগে গেলে ত্বরণ কত? সমবেগে গেলে ত্বরণ তো 0। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পরবর্তী, আমরা কিন্তু বলতে পারি পরবর্তী কত সেকেন্ড? 6 থেকে 10। কত? পরবর্তী 6 থেকে 10 সেকেন্ডে, 6 থেকে 10 সেকেন্ডে সমবেগে চলে। এটা লিখে দিবা, সমবেগে চলে। তাহলে যেহেতু সমবেগেই চলে, তাহলে অতএব আমরা বলতেই পারি ত্বরণের মান কত আসবে? 0। ত্বরণের মান আসবে 0। এবং পরবর্তীতে দেখো তো এই যে 10 থেকে 14, পরবর্তী শেষ যে 4 সেকেন্ড, এটা কিন্তু সমমন্দনে চলে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে শেষ 4 সেকেন্ড, বা আমরা এইভাবে অন্যভাবে লিখি যে পরবর্তী লিখি, যে পরবর্তী কত থেকে বলতো? 10 থেকে 14, মানে শেষ 4 সেকেন্ড। পরবর্তী 10 থেকে 14 সেকেন্ডে মন্দনে চলে, তাই না? মন্দনে চলে। তাহলে মন্দনে চললে, যেহেতু মন্দনে চলে, তাহলে কি মন্দনের মানটা কি বের করতে হবে না? মন্দনের মানটা বের করতে হবে। এখন মন্দনের মানটা কেমনে বের করবো? এবার একটু আসি। ওই যে যেহেতু সমত্বরণ, এটা সমমন্দন, তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। আমরা কি জানি না যে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার? এটা আমরা জানি। এখন দেখো, বা এই যে এস এর মান কত বসাবো? স্টুডেন্টরা ভুল কিন্তু এই জায়গায় করবে, যে এস এর মান সে বসাইতে চাবে যে এই পয়েন্টে এস এর মান মনে হয় 133। আসলে তো 133 না। সে যাত্রা শুরু করলো কোথা থেকে, মানে কোথায় থেকে, কোন পয়েন্ট থেকে তার মন্দনে চলা শুরু হয়েছে? ডি বিন্দু থেকে। তাহলে ডি বিন্দুতে তার অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 105। এখন সে ডি থেকে কই গেছে? ইতে গেছে। তাহলে ডি থেকে যদি ইতে যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 133 থেকে 105 কে বিয়োগ করতে হবে না? অবশ্যই বিয়োগ করতে হবে। যে আমি ছিলাম 105-এ, এখন আসলাম 133, তাহলে কত দূর আসলাম? এইটা হচ্ছে আমার এই 10 থেকে 14 সেকেন্ডের দূরত্ব। তাহলে 10 থেকে 14 সেকেন্ডের দূরত্ব শুধু 133 বসানো যাবে না। তাহলে এখানে তাহলে আমরা কত বসাবো? আমি একটু সাইডে লিখি, এখানে লিখি যে এস এর মান তাহলে কত? 133 বিয়োগ হচ্ছে কত? 105। হ্যাঁ, এই যে শেষ 4 সেকেন্ডে, 4 সেকেন্ড এ, তাহলে শেষ 4 সেকেন্ড মানে 10 থেকে 14, এই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে আসবে 28 মিটার। কত আসবে? 28 মিটার। তাহলে এখানে আমরা সুন্দর করে এস এর জায়গায় কত বসাতে পারি? 28 ইকুয়াল আদিবেগ। আদিবেগ কি 0 বলতো? এখানে 0 ছিল, এখন কি 0? আমরা তো গেম শুরু করতেছি এইখান থেকে, তাহলে এখানে বেগ কত? এই যে দেখো এখানে 15, এখানে আমাদের কত ছিল? 15। তার মানে এই পয়েন্টের বেগ যদি 15 হয়, তাহলে আদিবেগ 15 ধরে কাজ করতে হবে। তাহলে আদিবেগ হচ্ছে 15 ইনটু সময়। সময় কত সেকেন্ড? যেহেতু শেষ 4 সেকেন্ড, তার মানে 4 এর যোগ হাফ ইনটু ত্বরণ ইনটু সময় তো 4, তার উপর কি আছে? স্কয়ার। তাহলে একটু খেয়াল করো তো, এখানে আসলো 28 ইকুয়াল, এখানে কত আসবে? 15 দিয়ে 4 কে গুণ করলে আসবে 60, যোগ এখানে আসবে হাফ এ, এখানে 4 এর উপর স্কয়ার করলে কত আসবে? ইনটু আসবে 16, তাই না? দেখো তো আমরা এটাকে একটু, যেহেতু জায়গা কম, আমি একটু উপরে লিখছি, এখানে লিখছি। ওকে, তাহলে দেখো, বা আমরা লিখতে পারি না 28 ইকুয়াল, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 60 যোগ, এখানে দেখো তো এই যে 2 এবং 16 কে কাটলে কত হয়? এখানে 8 আসে। তাহলে 8 এবং a মিলে কি হচ্ছে? প্লাস হচ্ছে 8a। এবার খেয়াল করো তো, এই যে 60 এখানে কি যোগ, এবার কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে 60 যদি এই পাশে চলে আসে, তাহলে কত আসবে এখানে? এখানে কিন্তু চলে আসবে -32 ইকুয়াল, ওই পাশে কি থাকবে? 8a। তাহলে অতএব a ইকুয়াল কি লেখা যায়? -32, আর 8 চলে আসবে নিচে ভাগ। তাহলে কত আসবে? 4 8 32, অর্থাৎ -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ শেষ 4 সেকেন্ডে সে যে মন্দনে চলে, তার প্রমাণ হচ্ছে দেখো ত্বরণের মান মাইনাস চলে আসছে। হ্যাঁ, তার মানে শেষ 4 সেকেন্ড তার মন্দনের মান কত? -4। তাহলে আমি কিন্তু সব মানগুলো পেয়েছি। আমি প্রথম 6 সেকেন্ডে ত্বরণ পেয়েছি, মাঝখানে 4 সেকেন্ডে 0, ত্বরণের মান 0, এবং শেষ 4 সেকেন্ডে ত্বরণের মান কত? -4। এখন আমাকে ত্বরণ এবং সময়ের গ্রাফ আঁকতে বলছে। এটা তো এখন বাচ্চা মানুষের মতো কাজ, এটা তো একদম খুবই সিম্পলি করে ফেলা যাবে। দেখো কিভাবে করে ফেলা যাবে। আমাকে এমন একটা গ্রাফ আঁকতে হবে যেই গ্রাফের মধ্যে ত্বরণের মান পজিটিভ থাকবে, 0 থাকবে, এবং কি থাকবে? নেগেটিভ থাকবে। অর্থাৎ আমরা এই যে গ্রাফটাকে এইভাবে আঁকবো, আমরা বোঝাবো যে এইখান থেকে এটা হচ্ছে ত্বরণ, উপরে এবং নিচে, এটা হচ্ছে 0। তাহলে উপরে যদি যাই সেক্ষেত্রে প্লাস, আর নিচে যদি যাই সেক্ষেত্রে হচ্ছে কি? মাইনাস। তাহলে আমরা এইভাবে লিখতেই পারি, যে এখানে আমরা লিখতেই পারি কি বলতো?
+1, এখানে লিখতে পারি +2, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে কি +4, এখানে -1, -2, -3, এখানে -4 লিখতেই পারি না বলো তো? আচ্ছা, আর এই বরাবর থাকবে হচ্ছে সময়। তাহলে সময় যদি আমরা এই বরাবর লিখি, তাহলে সময়টাকে আমরা লিখতে পারি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, অর্থাৎ সময় হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এবার খেয়াল করো তো, প্রথম 6 সেকেন্ড ত্বরণের মান কত? +2.5, তাই না? অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে ত্বরণ +2.5। তাহলে এখানে 2 এবং 3 এর মাঝ বরাবর কি 2.5 না? প্রথম 6 সেকেন্ড, অর্থাৎ এই 6 সেকেন্ড পর্যন্ত সে এইভাবে চলবে, অর্থাৎ সরি 2 না 2.5। তাহলে 2 এবং 3 এর মাঝামাঝি থেকে এই যে সোজা আসবে এইভাবে। ওকে, তাহলে এই যে প্রথম 6 সেকেন্ড খেয়াল করে দেখো, এই যে প্রথম 6 সেকেন্ড কিন্তু সে সোজা 2.5 আকারে গিয়েছে। এবার খেয়াল করো, 6 থেকে 10 পর্যন্ত তার ত্বরণের মান কিন্তু 0, অর্থাৎ এই যে ত্বরণের মান 0 এখানে 6 থেকে 10, এই যে এখানে 6, এখানে 10, এই 6 থেকে 10 পর্যন্ত সে 0 বরাবর যাবে, 0, অর্থাৎ এই যে 0, এই 0 বরাবর যাবে। ওকে, এবং পরবর্তীতে দেখো 10 থেকে 14 ত্বরণের মান কত? -4, অর্থাৎ 10 থেকে 14 পর্যন্ত -4 এ আসবে। তাহলে 10 বরাবর আমরা একটু নিচের দিকে চলে আসি, এই যে -4 কোথায়? এই যে এখানে। ওকে, এই যে -4, তাহলে আমরা এটা বোঝানোর জন্য দিয়েছি। তাহলে আমরা এই 10 থেকে 14 পর্যন্ত, এই যে দেখো 14 পর্যন্ত সে কিন্তু -4 বরাবর যাবে। ওকে, এইভাবে যাবে, অর্থাৎ এই যে -4, এই -4 বরাবর এইভাবে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণ এবং সময়ের গ্রাফ। তাহলে আমরা এখানে দিতে পারি এটা সময় দিকে গিয়েছে। ওকে, উদ্দীপক অনুযায়ী আমাদেরকে ত্বরণ এবং সময়ের গ্রাফ অঙ্কন করতে বলছে। তাহলে প্রথম স্বভাবতই আমাকে ত্বরণটাকে বের করে নিতে হবে, কারণ ত্বরণ বের না করলে তো আমি তো আসলে গ্রাফ আঁকতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর করে ত্বরণটা বের করে এবার আমরা গ্রাফটা এঁকে ফেলবো। ফাইন, তো এই ছিল আমাদের কিন্তু প্রথম সৃজনশীল। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, যারা আসলে বেসিক ক্লিয়ার না করে আসলে পড়াশোনাটা করেছে, তারা কিন্তু সহজেই এই ব্যাপারটাকে অ্যাটাচ করতে পারবে না, বা সহজেই ব্যাপারটাকে আয়ত্ত করতে পারবে না, বুঝতে তার জন্য কষ্টই হবে। ওকে, ফাইন। এবার আসি 2 নং সৃজনশীল কি করেছে। এই 2 নং সৃজনশীল নিয়ে সবার অভিযোগ যে এই কোশ্চেন একদম বোর্ডের বা আমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়েছে। আসলেই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়েছে, চলো দেখি কি বলেছে। এখানে আমাদের 2 নং প্রশ্নের মধ্যে 2টা দৃশ্যপট আছে। প্রথমে দৃশ্যপট 1, প্রথমে আসি যে দৃশ্যপট 1 বা দৃশ্য 1 লিখতেছি। এখান থেকে মূলত আমাদের গ নং প্রশ্নটা দেয়া আছে। কি দেয়া আছে? আমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে 2 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। ওকে, ফাইন, আমি ধরে নিচ্ছি যে একটা মোটর আমাকে বলে দিয়েছে, এই মোটরের পাওয়ার অফ ইনপুট আমাকে বলে দিয়েছে 2 কিলোওয়াট। ওকে, এবং এর কর্মদক্ষতা আমাকে বলে দিয়েছে 60%। বলছে এই মোটর দিয়ে আমি হচ্ছে টি সময় কোনো কাজ করি, ধরে নাও যে কোনো কাজ। মোটর আর কি কাজ করবে? মোটর মনে করো পানি তুলতেছে, উপরে মনে করো পানি উঠাইছি, সময়টা হচ্ছে টি সময়, সে একটা কাজ করতে পারে এবং শক্তির অপচয় হয়। আমাকে প্রশ্নের মধ্যে অপচয় শক্তি, অপচয়কৃত অপচয়কৃত শক্তির মান বলে দিয়েছে। অপচয়কৃত শক্তির মান আমাকে বলে দিয়েছে 39,200 জুল। যে এই পরিমাণ, সে যদি টি সময় একটা কাজ করে, তার অপচয় শক্তির পরিমাণ হচ্ছে এত জুল। এখন আমাকে প্রশ্ন কি বলেছে বলতো? বলেছে ওই টি এর মান নির্ণয় করো। মানে এই দৃশ্যকল্প অনুযায়ী আমাকে বলেছে এই সময়ের মান নির্ণয় করতে। এটা এখন আমরা কেমনে নির্ণয় করব বলো? তাহলে তোমাকে চিন্তাই করতে হবে যে অপচয়কৃত শক্তির মান যেহেতু দেয়া আছে, তাহলে এমন একটা সূত্র ইউজ করতে হবে যেই সূত্রের মধ্যে অপচয়কৃত শক্তিটা আছে, ওইটা বসাইতে হবে। তাহলে কি করব দেখো তো, তোমরা যদি বেসিক খুব ভালো করে ক্লিয়ার করে পড়ো, আমি আবারও বলছি, তুমি যদি বেসিক ক্লিয়ার করে পড়ো, তাহলে অবশ্যই তোমার এই সূত্রটা জানার কথা। কোন সূত্র? যে অপচয়কৃত শক্তি। দেখো, অপচয়কৃত শক্তি ইকুয়াল, আমরা লিখতেই পারি যে এনার্জি অফ ইনপুট, অর্থাৎ প্রদত্ত শক্তি এখানে হচ্ছে 1 মাইনাস ইটা। রাইট? এই সূত্রটা তুমি যদি ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়ো, এই সূত্রটা বইয়ের মধ্যে তো সরাসরি দেয়া নাই, বইয়ে যে সূত্র আছে এটাকে ডান বাম করে, এটাকে মডিফাই করে এটা নিয়ে আসা যায়। এটা আমরা বেসিক ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে পড়িয়েছি। এবার একটু খেয়াল করে দেখো, চাইলেই আমার অপচয় শক্তির মান কিন্তু প্রশ্নে দেয়া আছে। কত দেয়া আছে? আমাকে দেয়া আছে 39,200 ইকুয়াল, এখানে এনার্জি অফ ইনপুট, মাথায় রাখতে হবে আমাকে বের করতে হবে সময়। তাহলে যে কোনো ভাবে হোক এই সূত্রের মধ্যে কোথাও টাইম নাই, আমাকে টাইমটা আনতে হবে। কেমনে টাইম নিয়ে আসবো? তুমি কি এটা জানো না? দেখো তো, তুমি কি এটা জানো না যে পি ইকুয়াল কি ডব্লিউ বাই টি? এটা তো অবশ্যই জানো। তাহলে অতএব ডব্লিউ ইকুয়াল কি লেখা যায়? পিটি। এটা কি লেখা যায় কি যায় না? ডাব্লিউ কি বলতো? ডাব্লিউ মানে তো হচ্ছে কাজ। ডাব্লিউ মানে কি? কাজ। যেটাই কাজ এটাই কি? শক্তি না?
এটাই কি শক্তি না? তার মানে এটাকে আমি কাজ বলতে পারি, এটাকে শক্তি লিখতে পারি। যেহেতু শক্তি, তার মানে আমি চাইলে তো এটাকে ই লিখতে পারি, এনার্জি লিখতে পারি। একই কথা, একই কথা, একই কথা। এখন খেয়াল করো, তার মানে এনার্জি, ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে কিন্তু এনার্জি পাওয়া যায়। ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? এনার্জি পাওয়া যাবে। তাহলে আমার এখানে এনার্জি অফ ইনপুট আছে, তাহলে আমার এখানে দেখো এই যে পাওয়ার দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, তার মানে ওই ক্ষমতাকে আমি যে সময় দিয়ে গুণ করি, অর্থাৎ আমি যদি পাওয়ার অফ ইনপুটকে আমি যদি সময় দিয়ে গুণ করে দেই, তাহলে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এনার্জি অফ ইনপুট, তাই না? কারণ পাওয়ারকে সময় দিয়ে গুণ করলে তো এনার্জি হয়, তাহলে পাওয়ার অফ ইনপুটকে সময় দিয়ে গুণ করলে এটা এনার্জি অফ ইনপুট হবে, আবার পাওয়ার অফ আউটপুটকে সময় দিয়ে গুণ করলে এটা এনার্জি আউটপুট হবে। ওকে, তাহলে এটা যদি আমি বুঝে যাই, এখানে আমাদের কি আছে? এখানে কিন্তু সুন্দর করে আছে 1 মাইনাস এটা। ওকে, এবার খেয়াল করে দেখো, বা আমরা বের করবো টি এর মান, তাই তো? টি এর মান বের করবো। তুমি বলো তো, এই টি এর সাথে এটা কি গুণ অবস্থায় আছে না? এই পাশে আসলে কি আসবে? ভাগ। তাহলে এখানে হচ্ছে 39,200 ভাগ, নিচে আসবে পাওয়ার অফ ইনপুট। ওকে, দেখো তো টি এর সাথে এই পুরো জিনিসটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে নিচে চলে আসবে কি 1 মাইনাস এটা, তাই না? ইকুয়াল, ওইখানে তাহলে কি থাকবে? শুধুই টি থাকবে। এবার মান বসায় দাও, তাহলে হচ্ছে 39,200, পাওয়ার অফ ইনপুটের মান প্রশ্নে দেওয়া আছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট। এই যে 1 মাইনাস এটার মান আমাকে বলছে 60%, অর্থাৎ 0.6%, উঠাই দিলে 0.6। এই তো হচ্ছে সময়। তাহলে এইটাকে তুমি ক্যালকুলেশন করে দেখো, উত্তর আসবে 49 সেকেন্ড। টি এর মান কত আসবে? 49 সেকেন্ড। এই হচ্ছে উত্তর। তাহলে আমাকে বলছে টি এর মান কত, তাহলে উত্তর হচ্ছে টি এর মান হচ্ছে 49 সেকেন্ড। একদম সিম্পল, সহজ। এটাকে চাইলেও অন্যভাবে করা যায়, আরো অন্যভাবে করা যাবে, কিন্তু এটা সহজ, এটা সহজেই করা যায়। ওকে, অল্পতেই করা যায়। ওকে, এবার আসি আমাদের ঘনং যে প্রশ্নটা দেয়া আছে, ঘনং প্রশ্নের জন্য আমাদের কিন্তু আরেকটা দৃশ্যকল্প দেয়া আছে প্রশ্নের মধ্যে। দৃশ্যকল্পটা কিছুটা দেখতে এরকম, এই যে সুন্দর করে এরকম করে একটা ভূমি দেয়া আছে, এই ভূমির সঙ্গে এরকম করে একটা আনত তল দেয়া আছে। এই তলের কোণ দেয়া আছে, অর্থাৎ এখানে কোণের মান দেয়া আছে 15 ডিগ্রি। ওকে, এখানে 15 ডিগ্রি কোণের মান দেয়া আছে। এখন এটা হচ্ছে আমাদের ঘনং, দৃশ্যকল্প 2। এটা হচ্ছে ঘ নং প্রশ্ন। কি বলছে আমাকে প্রশ্ন দেখো তো। আমাকে প্রশ্নে বলেছে যে এ সি তলের ঘর্ষণ সহগের মান 0.25, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। এই যে এ সি যে তলটা আছে, এই তলের ঘর্ষণ সহগের মান, ঘর্ষণ সহগ কি বলতো? মিউ। এই মিউ এর মান আমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 0.25। ওকে, ভালো কথা। এবার আসো আমাকে সৃজনশীলে ঘ নং প্রশ্নে কি বলেছে। আমাকে প্রশ্নে বলেছে যে এসি তলে কোনো বস্তু রাখলে সেটি কি স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে? বাহ, সুন্দর প্রশ্ন। মানে আমাকে বলেছে এই যে তল, এই তলের মধ্যে আমি যদি কোনো একটা বস্তুকে রেখে দেই, সেটা কি আসলে স্থির থাকবে নাকি সেটা আসলে গড়িয়ে নিচের দিকে পড়তে থাকবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন তুমি মূলত একটু চিন্তা করো তো, এই যে একটা বস্তুকে আমরা একটা আনত তলের উপরে রাখলে সেটা আসলে গড়িয়ে পড়বে নাকি স্থির থাকবে, এটা কিন্তু ডিপেন্ড করে আসলে এই কোণের উপর। কিসের উপর? কোণের উপর। তুমি একটু একটু চিন্তা করো, এই যে আমার কাছে একটা আসলে কাঠ আছে, আমি এটাকে আসলে ইউজ করতে পারি এখন। এই ক্ষেত্রে মনে করো যে আমার হাতে একটা ডাস্টার রয়েছে, রাইট? এখন বলো তো, আমি মনে করি এটাকে যদি এইভাবে রাখি, একটু মনে করি এইভাবে রাখলাম, তো এইভাবে রাখলে সে কি গড়িয়ে পড়তেছে? না, কারণ এখানে কোণের মানটা কম। আমি আরেকটু যদি উপরে উঠাই, এই দেখো একটু উপরে উঠাতে সে গড়িয়ে পড়তেছে, আরেকটু উপরে সে একদম কিন্তু গড়িয়ে পড়বে। অর্থাৎ এখন যদি আমি এখানে রাখি, সে কিন্তু গড়িয়ে পড়বে, কিন্তু এইখানে থাকলে দেখো, এখানে যখন ছিল তখন কিন্তু সে গড়িয়ে পড়তেছে না। তার মানে যখন আমি কোণের মানটা আস্তে আস্তে বাড়াবো, তখন কিন্তু সে গড়িয়ে পড়বে, তাই না? এই তো ব্যাপার। আমরা দেখো, তোমাদের বইয়ের মধ্যে আসলে সম্পূর্ণ কনসেপ্টটা দেওয়া নাই, কিন্তু ছোট্ট একটা সূত্র দেয়া আছে। কি সূত্র দেয়া আছে বলতো? সূত্রটা দেয়া আছে ট্যান থিটা। দেখো এখানে কিন্তু লেখা আছে যে মিউ ইকুয়াল ট্যান থিটা, মিউ ইকুয়াল ট্যান থিটা। এই যে থিটা যে আছে, এই থিটাকেই মূলত বলা হয় কি? নিশ্চল কোণ। এটাকে বলা হয় নিশ্চল কোণ। এখন প্রশ্ন হইতে পারে, স্যার নিশ্চল কোণ আসলে কি? নিশ্চল কোণ হচ্ছে ওই কোণের মান, অর্থাৎ যেই কোণে বস্তুকে রাখলে সেটি কোনো চলাচল করবে না, অর্থাৎ বস্তুটা স্থির থাকবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলে দেই যে এইখানে নিশ্চল কোণের মান 5 ডিগ্রি, অর্থাৎ 5 ডিগ্রিতে রাখলে সেটি কোনো চলাচল করবে না, তবে 5 ডিগ্রির চেয়ে উপরে রাখলেই সে চলাচল করবে। অর্থাৎ ওই যে আমাদের সর্বোচ্চ যে মান, সর্বোচ্চ কত ডিগ্রিতে রাখলে সেটি চলাচল করবে না বা গড়িয়ে পড়বে না, ওই কোণটার নাম হচ্ছে নিশ্চল কোণ, হচ্ছে নিশ্চল কোণ। এবার একটু খেয়াল করি, এই যে মিউ ইকুয়াল যে ট্যান থিটা, এটা কি তোমার বইয়ের মধ্যে নাই? এই কনসেপ্টটা একটু আমি তোমাকে দেখাই, একটু কাছে এসে, যে আমার মোবাইলের মধ্যে তো বই ডাউনলোড করা আছে, আমি একটু তোমাকে দেখাই। দেখো, তোমার যদি ভালো করে খেয়াল করতে পারো, এই যে তোমার যে বই,
এই যে বইয়ের মধ্যে দেখো এই যে 90 পেজ, এটা পুরাতন বইয়ের 90 পেজ এবং নতুন বইয়ের মনে হয় 91 পেজ। 91 পেজের মধ্যে দেখো এই যে এরকম একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, তো এই ছবির মধ্যে দেখো যে একটা বইয়ের মধ্যে যে আনত তল একটা ম্যাচ বাক্স আছে, সেটা গড়িয়ে নিচের দিকে পড়তেছে। এইখানে কিন্তু তুমি ভালো করে তাকালে এই যে সুন্দর করে দেখা আছে, দেখো এইখানে কিন্তু লেখা আছে যে মিউ এর মান হবে ট্যান থিটা, লেখা আছে না? অর্থাৎ এটা যে গড়িয়ে যেতে শুরু করে, তাহলে এই ঘর্ষণ সহগের মান হচ্ছে ট্যান থিটা। তার মানে বইয়ের ভিতরে কিন্তু এই কনসেপ্টটা দেওয়া আছে, বইয়ের ভিতরে কিন্তু এই কনসেপ্টটা আছে, পুরো ব্যাখ্যা নেই এটা কেমনে আসলে, এটা কিন্তু দেওয়া নাই। কিন্তু তুমি যদি জানতে চাও, তোমার যদি আগ্রহ থাকে যে স্যার মিউ ইকুয়াল ট্যান থিটা এটা কেমনে হয়, আমার একটু বুঝাই বলেন, এটা আমি তাহলে তুমি যদি এটা আগ্রহ থাকে তাহলে আমাকে বইলো, আমি এই ভিডিওর পরে তাহলে ওইটা আমি তোমাকে বুঝাই দিব যে কেন মিউ ইকুয়াল ট্যান থিটা বলা যায়, কিভাবে এটা প্রমাণ করা যায়, এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। ওকে, আচ্ছা, আপাতত আমরা তাহলে আমাদের এই ম্যাথটা সমাধান করি। তাহলে দেখো, আমরা চাইলে কি আমাদের নিশ্চল কোণের মানটা বের করতে পারি না? কোণ বের করতে পারি কত, যে আমরা তো লিখতেই পারি যে অতএব থিটা ইকুয়াল ট্যান, এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে বলতো, ট্যান ইনভার্স, আর এখানে কি আছে, এখানে আছে মিউ। তাহলে আমরা কি এটা লিখতেই পারি না যে ট্যান ইনভার্স, মিউ এর মান আমার প্রশ্নে বলে দেওয়া আছে 0.25। তাহলে একটু আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, দেখি আসলে আমাদের মান কত আসে। আমরা এটাকে একটু ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসবে ট্যান ইনভার্স কত, 0.25। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 14.036 এত ডিগ্রি। তার মানে এই যে আমাদের প্রশ্নের মধ্যে দেখো তো, আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখলাম যে আমাদের নিশ্চল কোণের মান আমরা পেলাম কত, এত ডিগ্রি। এই কথাটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে তুমি সর্বোচ্চ কোন বস্তুকে ওইখানে যদি 14.036 ডিগ্রি কোণে রাখো তাহলে সেটা গড়িয়ে পড়বে না, তবে এর চেয়ে যদি বড় কোণে রাখো তাহলে সে গড়িয়ে পড়বে। এবার তুমি দেখো তো আমাদের এখানে যে কোণটা দেয়া আছে কত ডিগ্রি দেয়া আছে, 15 ডিগ্রি। অর্থাৎ আমার যে কোণটা দেয়া আছে 15 ডিগ্রি, অর্থাৎ এটা এই নিশ্চল কোণের চাইতে কিন্তু বড়। এটা যেহেতু নিশ্চল কোণের চাইতে বড়, অর্থাৎ এখানে কোনো বস্তু রাখলে সেটা গড়িয়ে পড়বে, গড়িয়ে পড়বে। তাহলে উত্তর কি হবে, তখন সুন্দর করে তুমি বলে দিবা যেহেতু আমাদের নিশ্চল কোণের চেয়েও আমাদের এই যে আমাদের আনত তলটা কি তার চেয়ে বেশি ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে, অর্থাৎ এখানে কোনো বস্তু রাখলে সেটা গড়িয়ে পড়বে। এই তো সহজ। তার মানে একটু কি দেখো, এটা 4 নাম্বারের ম্যাথ, করলেই তুমি 4 নাম্বার পেয়ে যাবা। ওকে, তাহলে এটার উত্তর কি হবে, উত্তর হবে গড়িয়ে পড়বে, গড়িয়ে পড়বে। এই হচ্ছে ব্যাপার। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। ওকে, আচ্ছা, আর মিউ ইকুয়াল কিভাবে ট্যান থিটা, এটা যদি তোমার প্রশ্ন থাকে তাহলে তুমি কমেন্ট করে জানাও, আমি আগামী ক্লাসে বুঝাই দিব যে কেন মিউ ইকুয়াল ট্যান থিটা। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা তো ছিল আমাদের 2 নং সৃজনশীল প্রশ্ন, তাই তো? আচ্ছা, 2 নং। এবার একটু আমরা 3 নং প্রশ্নের দিকে আসি, যে আমাদের 3 নং প্রশ্নে কি বলেছে। 3 নং প্রশ্নের মধ্যে আমাদের 3 নং প্রশ্নের মধ্যে এখানেও দুইটা দৃশ্যকল্প আছে। প্রথমে আসে দৃশ্যকল্প 1, দৃশ্য 1। হ্যাঁ, এখানে বলেছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণ সম্পন্ন একটা স্থানে একটা বস্তুকে 20 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, বাহ। তাহলে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন এখানে অভিকর্ষ ত্বরণের মান তোমাকে বলে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে এই দৃশ্যকল্প দিয়ে প্রশ্ন কি বলেছে, বলেছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এটা তো একদম জাতীয় কোশ্চেন। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল কি জানি বলতো, ইউ স্কয়ার বাই কি জানি 2g। অঙ্ক শেষ। আদিবেগের মান কত, এখানে 20, তার উপর হচ্ছে স্কয়ার, এখানে 2 ইনটু জি এর মান 9.8, উত্তর যা আসবে তাই এত মিটার। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, তারপর আছে আমি উত্তর যেহেতু রেডি করা আছে আমার, আমি দেখে বলে ফেলি, উত্তর আসবে 20.40, উত্তর আসবে 20.40 মিটার। ওকে, তো এটা সহজ কোশ্চেন। তাহলে এটা ছিল গ নাম্বার, এটা 3 পেয়ে যাবা। এবার আমাদের দৃশ্যকল্প 2 এর মধ্যে কি বলা আছে দেখো, দৃশ্যকল্প 2 অর্থাৎ দৃশ্য 2, এখানে এই অনুযায়ী ঘ নং প্রশ্নটি করেছে। আমাকে এই অনুযায়ী প্রশ্নটা কি বলেছে, এখানে প্রশ্ন বলেছে যে একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তার। তার মানে এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এটা একটা তার, হ্যাঁ এটা একটা তার মনে করো, এই তারের যে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে এ। এখানে মনে করো এটা আরেকটা তার, এই যে এখানে আরেকটা তার আছে, এই তারের যে ক্ষেত্রফল বা এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া, এই দুইটার এটার হচ্ছে এ, অর্থাৎ একই ক্ষেত্রফল বলেছে, একই প্রস্থচ্ছেদ মানে এর প্রস্থ দুইটা সেম। ওকে, বিশিষ্ট দুইটা তার বলেছে, এই তারের 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটা তার। বাহ, তার মানে এর যে দৈর্ঘ্য, এর যে আদি দৈর্ঘ্য মানে কি এল নট, এই এল নটের মান বলছে 100 সেন্টিমিটার মানে কত মিটার, 1 মিটার। এটাও সেম, তাহলে এর এল নটের মান কত, 100 সেন্টিমিটার মানে 1 মিটার।
ওকে, ভালো কথা। বিশিষ্ট দুটি তারের বলছে তারদের প্রত্যেকটাতে দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিলে, তার মানে এইখানে নিচে 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছি, মনে করো এটার নিচেও 5 কেজি ভরের একটা বস্তুকে ঝুলাই দিছি। ওকে, এটা কত কেজি? 5 কেজি, এটাও 5 কেজি। ওকে, 5 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে দিলে প্রশ্নে বলেছে এই তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। অর্থাৎ এটার মধ্যে 5 কেজি ঝুলাই দিলে এটা যে প্রসারিত হয় বা লম্বা হয়ে যায়, এটা প্রসারিত হয় 2 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন এটাকে কি দ্বারা প্রকাশ করে? ডেল এল। এই ডেল এল এর মান একটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এইটার ক্ষেত্রে এটা হচ্ছে ডেল এল, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ এটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2 সেন্টিমিটার, ওইটার হবে 3 সেন্টিমিটার। যেহেতু ভিন্ন ভিন্ন, আমরা প্রথমটার ক্ষেত্রে লিখি L1, দ্বিতীয়টার ক্ষেত্রে লিখলাম L2। ওকে, প্রশ্ন কিন্তু বলেছিল যে এ ও বি দুইটা তার, এই তারটার নাম দিয়েছিল তারা এ এবং এই তারের নাম দিয়েছিল তারা বি। ওকে, ভালো কথা। এখন আমাকে প্রশ্ন কি বলেছে? বলছে তার দ্বয়ের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক, এটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে এই তার দুইটার মধ্যে কোন তারটা আসলে অধিক স্থিতিস্থাপক সেটা ব্যাখ্যা করতে বলছে। এখন একটা তার আসলে অধিক স্থিতিস্থাপক কি না, এটা বোঝার জন্য কি লাগবে? এটার জন্য বুঝতে গেলে আমার লাগবে হচ্ছে ইয়ং মডুলাসের মান, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক যেটাকে আমরা বলি, রাইট, বা স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে বলি। মনে রাখবা, আমি এই যে প্রথম বস্তু যে আছে, প্রথম তার, এইটার ইয়ং মডুলাস যে আছে, প্রথম তার ইয়ং মডুলাসকে ধরে নিচ্ছি y1, দ্বিতীয়টার ইয়ং মডুলাসকে ধরে নিচ্ছি y2, যেহেতু এটাকে আমরা 1 2 ধরেছি, বা তুমি এটাকে ya এটাকে yb লিখতে পারো, একই কথা। তো এই যে মনে রাখবা, যার ইয়ং মডুলাসের মান বেশি সেটি বেশি স্থিতিস্থাপক, আর যার ইয়ং মডুলাসের মান কম সেটি কম স্থিতিস্থাপক। এখন প্রশ্ন হচ্ছে আমাকে বের করতে হবে কার বেশি কার কম। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আসি, যে আমরা এক কাজ করি সুন্দর করে। মনে করো আমাদের প্রথম ক্ষেত্রে বা এ বস্তুর ক্ষেত্রে দেখো তো, আমরা সূত্র কি এটা জানি না? আমরা সূত্র জানি না যে এফ বাই এ, পীড়ন বিকৃতির আমরা হুকের সূত্র থেকে জানি এফ বাই এ ইকুয়াল হচ্ছে ওয়াই। এখানে আমরা লিখতে পারি ডেল এল বাই হচ্ছে এল নট, লিখতেই পারি না? লিখতে পারি। যেহেতু এটা প্রথম বস্তু এ বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা এখানে লিখতে পারি y1, এখানে লিখতে পারি ডেল l1, তাই তো? এখন এটাকে যদি আমরা আর গুণন করি বা ওয়াইটাকে যদি রাখি, তাহলে ব্যাপারটা দেখা এমন আসে না যে y1 ইকুয়াল, এটাকে গুণ করলে কি আসবে বলতো? এখানে কিন্তু আসবে এফ এল নট, নিচে কিন্তু আসবে এ ডেল L1। আমি সংক্ষেপে করে ফেলছি। তাহলে তুমি এটাকে ওয়াইটাকে রেখে বাকি সবগুলোকে ডান পাশে নিবা, দেখবে যে এরকম একটা ফরম্যাট চলে আসবে। তাহলে এই যে মানটা যে আসলো, এইটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে এইভাবেই রেখে দিই। এটা 1 নং সমীকরণ রাখতে পারো বা এইভাবেই রাখতে পারো, সমস্যা নেই। এবার আসি বি বস্তুর ক্ষেত্রে। সেম সূত্রটা লেখা যায় না বলতো? y2 ইকুয়াল, এটা সেম থাকবে, এফ এল নট, নিচে এর জায়গায় সেম থাকবে, জাস্ট এখানে কি আসবে বলতো? ডেল L2, এটাই আসবে। কারণ কি বলতো? দেখো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রশ্নের মধ্যে সুন্দর করে বলা আছে একই দৈর্ঘ্যের, তার মানে দৈর্ঘ্যের মান দুইজনের সেম, এর মানও যদি এল নট, এর আদি দৈর্ঘ্য এল নট, এখানেও 5 কেজি এখানেও 5 কেজি, তার মানে ওজন এম জি এর মান, এই এফ এর মান তো সেম হবে। বলছে একই প্রস্থচ্ছেদ, তার মানে ক্ষেত্রফলের মানও কিন্তু সেম, এই জন্য এটাও এ এটাও এ, পার্থক্য শুধু এক জায়গায়, এটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ডেল L1 2, আর এটার দৈর্ঘ্যের বৃদ্ধির মানটা হচ্ছে 3। এই তো, এইটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ইয়ং মডুলাস। এখন আমাকে বলতেছে কার বেশি কার কম, কম্পেয়ার করি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিই। তাহলে চাইলে আমরা লিখতেই পারি না, দেখো তো, যে y1 ডিভাইডেড বাই হচ্ছে কি y2। তাহলে y1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ এল নট, নিচে কি লিখতে পারি বলতো? এ, এখানে লিখতে পারি এ ডেল L1, নিচে কি লিখতে পারি? y2 এর পরিবর্তে কি লিখতে পারি? এফ এল নট ডিভাইডেড বাই হচ্ছে এ, এখানে আমরা লিখতে পারি ডেল L2, লিখতেই পারি না? তাহলে দেখো তো, y2 বাই হচ্ছে y1 ইকুয়াল, এই যে এটাকে উপরে লিখি আমরা, তাহলে এফ এল নট বাই হচ্ছে এ ডেল L1, এই ভাগটাকে একটু গুণ করে দিই, তাহলে উল্টায় যাবে, উপরে চলে যাবে এ ডেল L2, নিচে চলে আসবে এফ এল নট। দেখো এই যে এফ এল নট ক্যান্সেল, এখানে ক্ষেত্রফল ক্যান্সেল, তাহলে কি থাকে? y2 বাই হচ্ছে y1 ইকুয়াল, উপরে থাকতেছে আমাদের ডেল L2, এখানে থাকতেছে ডেল L1, অর্থাৎ ডেল L2 এর মান প্রশ্নে আছে 3, ডেল L1 এর মান আছে 2। তাইলে আমরা কি বলতেই পারি না যে y2 এর মান আসলো আমাদের 3 আর y1 এর মান আসলো কত? 2। তাহলে এটাকে অনুপাত এখানে লেখা যায় না, যে y2 অনুপাত হচ্ছে y1 ইকুয়াল কত? 3 অনুপাত হচ্ছে 2, এইভাবে কিন্তু লেখা যায়। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে আমাদের দ্বিতীয়টার ইয়ং মডুলাসের মান বড় হবে এবং প্রথমটার ইয়ং মডুলাসের মান কম হবে। অর্থাৎ আমি নিঃসন্দেহে বলতে পারি, আমাকে বলেছে কোনটি অধিক স্থিতিস্থাপক, তাহলে আমি সুন্দর করে বলবো আমাদের বি তার যে আছে এটি অধিক স্থিতিস্থাপক।
সহজ কথা, কারণ যেহেতু আমাদের দ্বিতীয়টার ইয়ং মডুলাসের মান বেশি, তাইলে দ্বিতীয়টা অধিক স্থিতিস্থাপক হবে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, তার অধিক অধিক স্থিতিস্থাপক, অধিক স্থিতিস্থাপক। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পারা যাবে? এই তো, সুন্দর করে যত্ন করে অঙ্কটা করতে হবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এবার আমরা 4 নং প্রশ্নের দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখি আমাদের 4 নং প্রশ্নের মধ্যে কি বলেছে। দেখো, প্রশ্নগুলো যারা আসলে যত্ন করে পড়াশোনা করেছে তারা কিন্তু ঠিকই পারবে, তবে যারা ফাঁকি দিয়েছে তারা কিন্তু হোঁচট খাবেই খাবে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো আমাদের 4 নং প্রশ্ন। আমাদের 4 নং প্রশ্নের মধ্যে এখানেও 2টা দৃশ্যকল্প রয়েছে। এখানে প্রথম দৃশ্যকল্প দেখো, রাজশাহী বোর্ড আসলে কি করছে গে, প্রত্যেকটা টাইপ থেকে প্রশ্ন টাচ করার চেষ্টা করেছে। যেমন দৃশ্যকল্প 1 এর মধ্যে বলেছে যে কোন স্থানের সকালের তাপমাত্রা 10 ডিগ্রি এবং শব্দের বেগ হচ্ছে 338, অর্থাৎ প্রথম যে তাপমাত্রা দেয়া আছে এটাকে আমরা জানি T1, এটা দেয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই সময় যে আমাদের শব্দের বেগ এটাকে আমরা জানি V1, এটার মান আমাকে প্রশ্নে বলে দেয়া আছে কত? 338 মিটার পার সেকেন্ড। আমাকে বলেছে দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হইল 33 ডিগ্রি, তাহলে দুপুরে যে তাপমাত্রা হয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি T2, এটা হয়েছে কত? 33 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে প্রশ্ন কি বলেছে? গ নাম্বার প্রশ্ন বলেছে দুপুরে শব্দের বেগ কত। তাহলে দুপুরে শব্দের বেগ কত মানে আমাকে কি বের করতে হবে? আমাকে কিন্তু V2 ইকুয়াল হোয়াট, এই জিনিসটার মান বের করতে হবে। সিম্পল। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু তাপমাত্রা সেলসিয়াস আছে, আমরা যদি এর সাথে 273 যোগ করে দেই তাহলে এটা কি সেলসিয়াস হবে নাকি কেলভিন বলো তো? তখন কিন্তু 283 কেলভিন হয়ে যাবে। এখানে 33 সেলসিয়াস আছে, এর সাথে যদি আমরা 273 যোগ করে দেই তাহলে কিন্তু এটা কত হবে বলো তো? এটাও কিন্তু তাহলে কেলভিন হয়ে যাবে। তাহলে 273, তাহলে এখানে আসবে 306 কেলভিন, তাই তো? 306 কেলভিন আসার কথা। ওকে, এখন আমাকে বের করতে বলছে V2 এর মান কত। তাহলে আমরা কি ইজিলি বলতে পারি না? আমরা কি সূত্র জানি না যে V2 বাই হচ্ছে V1 ইকুয়াল রুট ওভার, আমরা কি জানি না যে T2 বাই হচ্ছে T1? জানি। আমাকে V2 বের করতে হবে, তাহলে অতএব V2 ইকুয়াল রুট ওভার উপরে আছে T2 বাই হচ্ছে T1 ইনটু, এটা ভাগ হবে সেগুলো গুণ হয়ে যাবে, ইনটু হচ্ছে V1। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে উপরে হচ্ছে আমাদের T2 এর মান আছে কত? 306, T1 এর মান কত আছে? 283, ইনটু V1 এর মান কত আছে? V1 এর মান কত আছে? 338। এই তো, এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো উত্তর কত আসবে। তুমি ক্যালকুলেট করে দেখো, উত্তর আসবে 351.46, 351.46 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই স্থানে দুপুরে বলছে দুপুরে শব্দের বেগ কত? দুপুরে শব্দের বেগ হচ্ছে 351.46 মিটার পার সেকেন্ড। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এটা খুবই সহজ, সপ্তম অধ্যায়ের ম্যাথ, তাই তো? আচ্ছা, এবার দৃশ্যকল্প 2 আবার কি করেছে? দৃশ্যকল্প 2 আবার প্রশ্ন করেছে তাপ ও তাপমাত্রার অধ্যায় থেকে, অর্থাৎ দৃশ্যকল্প 2 যে আছে বস্তুর উপর তাপের প্রভাব, অর্থাৎ 6 অধ্যায় থেকে প্রশ্ন করেছে। এখান থেকে প্রশ্ন করেছে আমাদের ঘ নাম্বার। দেখো উদ্দীপকে কি কি দেয়া আছে। উদ্দীপকে আমার দেয়া আছে একটা বরফের টুকরা দেয়া আছে এইভাবে। দেখো এখানে একটা ছোট্ট একটা বরফের টুকরা দেয়া আছে, আমি সহজ করে এইভাবে এঁকে ফেলি। এটা একটা বরফ, এটা হচ্ছে একটা বরফের টুকরা যার ভরের মান আমাকে বলে দেওয়া আছে 50 গ্রাম। তাহলে 50 গ্রাম মানে কত? 0.05 কেজি, তাই তো? আচ্ছা, এখানে কি রয়েছে? এবং এখানে একটা পাত্র রয়েছে। দেখো এখানে একটা পাত্র রয়েছে, এইভাবে একটা পাত্র রয়েছে। এই পাত্র যে রয়েছে, এই পাত্রটার নাম হচ্ছে পি পাত্র। এই পাত্রের মধ্যে পানি রয়েছে, এই যে পাত্র যে রয়েছে, পাত্রের যে ভর, এই ভরের মান প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 100 গ্রাম। অর্থাৎ আমরা বলতেই পারি কত? 0.1 কেজি। পাত্রের যে আপেক্ষিক তাপ এস, এটার মান প্রশ্নে বলে দেওয়া আছে 900 জুল পার কেজি পার কেলভিন। এবং ভিতরে যে পানি, এই পানির ভর আমি একটু লিখে দিচ্ছি যে পানির ভর আমাদেরকে দেয়া আছে কত? পানির ভর প্রশ্নের মধ্যে দেয়া আছে যে 80 গ্রাম। অর্থাৎ আমরা বলতেই পারি এটার মান হচ্ছে 0.08 কেজি। এবং প্রশ্নের মধ্যে লেখা আছে কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা দেয়া আছে 28 ডিগ্রি। এই কথাটার মানে হচ্ছে পাত্রের তাপমাত্রাও 28 ডিগ্রি এবং আমাদের যে পানি আছে পানির তাপমাত্রাও 28 অর্থাৎ 28 ডিগ্রি। অর্থাৎ এই পাত্র এবং পানি তাদের দুইজনের তাপমাত্রাই কত? 28 ডিগ্রি। এটা প্রশ্ন উদ্দীপক দেয়া আছে। এখন আমাকে প্রশ্ন কি বলেছে? আমাকে প্রশ্ন বলেছে যে এই বি বস্তুকে, অর্থাৎ বি বলতে কি? বরফ। এই বি বস্তুকে যদি আমি পি পাত্রের মধ্যে ফেলে দেই বা পি পাত্রের মধ্যে রেখে দেই তাহলে সম্পূর্ণ বরফ গলবে কি? এটা হচ্ছে আমার প্রশ্ন।
তাহলে আমাকে দেখতে হবে যে সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না। ওকে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে যে পাত্র রয়েছে এবং এখানে পানি রয়েছে তাদের তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি, এবং আমাদের বরফ যে আছে আমাদের বরফের তাপমাত্রা কিন্তু প্রশ্নের মধ্যে আছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা বি বস্তু। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি খেয়াল করো, আমি যদি এই বস্তুটাকে এখানে রাখি তার মানে অবশ্যই আমাদের পাত্র এবং হচ্ছে পানি তারা উভয়ই কিন্তু তাপ বর্জন করবে, কারণ তাদের তাপমাত্রা বেশি। আর সে যেহেতু তাপমাত্রা কম, সে কিন্তু তাপকে কি করবে? গ্রহণ করবে। তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে যে পাত্র এবং পানি তারা দুইজন মিলে সর্বোচ্চ কত তাপ বর্জন করতে পারে, এটা আগে দেখতে হবে। এবং ওই তাপটাকেই ব্যবহার করে আমাদের কিন্তু বরফ কি করবে? নিজেকে গলাতে সাহায্য করবে। এবার একটু কাজ করি, তাহলে প্রথমেই আসি যে পাত্র কর্তৃক বর্জিত তাপ। পাত্র কর্তৃক বর্জিত তাপ। তারপরে আমরা সূত্র জানি যে কিউ ইকুয়াল কি জানি বলতো? এম এস ডেল টি। তাহলে এটাকে কিউ 1 ধরে নেই। তাহলে এম এর মান প্রশ্নের মধ্যে বলা আছে 0.1 কেজি, আপেক্ষিক তাপ বলা আছে 900। তাপমাত্রার পরিবর্তন আমরা কিন্তু বলছি সর্বোচ্চ বর্জিত তাপ। এখানে শব্দটা ইউজ করলে ভালো, পাত্র কর্তৃক, এখানে একটু লিখে দিচ্ছি পাত্র কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। সর্বোচ্চ বর্জিত তাপ বলতে কি বোঝাচ্ছে? তার মধ্যে আছে 28 ডিগ্রি, অর্থাৎ সে যদি পুরো 28 ডিগ্রি জুড়েই ত্যাগ করে দেয় তার মানে টোটাল কত ডিগ্রি ত্যাগ করবে? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 28। যদি সম্পূর্ণটাই ত্যাগ করে দেয় তাহলে পরিবর্তন হবে 28। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের উত্তর কত আসবে জানো? তাহলে আমাদের উত্তর আসবে 2520। আমাদের উত্তর আসবে 2520 জুল। এটা হচ্ছে আমাদের পাত্র কর্তৃক বর্জিত তাপ। এবার আসি পানি। এবার যদি লিখি পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। ওকে, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি Q2 ইকুয়াল, আমরা কিন্তু লিখতেই পারি যে ms ডেল টি। তাহলে পানির ভর প্রশ্নের মধ্যে দেয়া আছে 80 গ্রাম, অর্থাৎ 0.08 কেজি। পানির আপেক্ষিক তাপ আমরা মুখস্থ জানি 4200, এবং তাপমাত্রার পরিবর্তন হয়েছে বলছি সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করবে, তার মধ্যে আছে 28, তার মানে সর্বোচ্চ সে 28 ডিগ্রি পর্যন্ত বর্জন করবে। তাহলে 28, এইটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার উত্তর আসবে কত? 9408। উত্তর আসবে 9408 জুল। তাইলে এখন যদি বলি যে পাত্র ত্যাগ করবে এত জুল, পানি ত্যাগ করবে এত জুল, এই দুইটা তাপ গ্রহণ করবে কে? দুই তাপ গ্রহণ করবে একাই বরফ, তাই তো? তাহলে এখন যদি আসি যে অতএব মোট বর্জিত তাপ কত আসে দেখো তো। কিউ ইকুয়াল আমরা কি জানি? Q1 প্লাস হচ্ছে Q2, এই দুইটাকে যোগ করে দিলে তো আমরা টোটাল তাপটা পেয়ে যাব। তাহলে 2520 যোগ এখানে আছে কত? 9408। 9408 এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট তাপের পরিমাণ পাবো 11928। 11928 জুল। এবার তুমি আমাকে বলো তো, এই যে পাত্র এবং পানি তারা দুইজনে মিলেই সর্বোচ্চ এত জুল তাপটাকে বর্জন করবে, এই তাপটাকে গ্রহণ করবে কে? বরফ। বরফ কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রির বরফকে তুমি তাপ দিলে বরফ কি হবে? বরফ অবশ্যই গলতে শুরু করবে। তার মানে এই তাপটাকে ব্যবহার করেই কিন্তু বরফ গলবে। এখন অতএব বরফ গলবে। তাহলে বরফ কতটুকু গলবে? আমরা বরফ গলনের সূত্র কি জানি, বা বরফের সুপ্ত তাপের সূত্র কি জানি? আমরা কিন্তু জানি কিউ ইকুয়াল, আমরা কি জানি? এম এল এফ। এটা জানি না? এটা আমরা জানি। অতএব এম ইকুয়াল কি লেখা যাবে বলতো? সুন্দর করে লেখা যাবে কি? কিউ ডিভাইডেড বাই হচ্ছে কি? এল এফ। এই যে কিউ এর মান, অর্থাৎ এই তাপটাকে ব্যবহার করে যেহেতু গলবে, তাহলে তাপের মান হচ্ছে 11928। আর এল এফ হচ্ছে কি? বরফ গলনের সুপ্ত তাপ। তুমি প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, আমাদের বরফ গলনের সুপ্ত তাপ কিন্তু দেয়া আছে 3,36,000 দেয়া আছে। তাহলে এইখানে মান দেয়া আছে 3,36,000। এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তোমার উত্তর কত আসবে জানো? তোমার উত্তর আসবে 0.0355 এত কেজি। এটাকে তুমি যদি গ্রাম করো তাহলে কিন্তু তোমার উত্তর আসবে 35.5 গ্রাম। অর্থাৎ আমাকে বলছে যে সম্পূর্ণ বরফ গলবে কি? তুমি খেয়াল করে দেখো, বরফ কিন্তু ছিল 50 গ্রাম। আমি দেখতেছি ওই পাত্র এবং পানি যে পরিমাণ তাপ ত্যাগ করবে ওই পরিমাণ তাপ দিয়ে সে কিন্তু গলবে মাত্র 35.5 গ্রাম। তার মানে সে কিন্তু পুরোপুরি গলবে না। এই হচ্ছে আমার উত্তর। আমাকে প্রশ্ন বলছে সম্পূর্ণ বরফ গলবে কি? না, সম্পূর্ণ বরফ গলবে না। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমরা পরবর্তী কোশ্চেনটার দিকে লক্ষ্য করি, দেখি আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে আসলে। পরবর্তী আমরা 5 নাম্বার কোশ্চেন, তাই তো? আমরা 5 নাম্বার কোশ্চেনটার দিকে লক্ষ্য করি। আমাদের
5 নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলেছে দেখো তো, সুন্দর করে একটা, এখানেও আমাদের দুইটা দৃশ্য গল্প, মানে প্রত্যেকটা প্রশ্নে তারা দুইটা দুইটা করে দৃশ্য দিয়েছে। তাহলে আমি এটা লিখেই রাখি দৃশ্য 1। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমাদের দৃশ্য 1। দেখো দৃশ্য 1 এ কি আছে, দৃশ্য 1 এরকম সুন্দর একটা কপি কল দেয়া আছে। দেখো এরকম করে একটা কপি কল দেয়া আছে এখানে, এবং এখানে দেয়া আছে। এখানে হচ্ছে আমাদের দেয়া আছে আসলে মূলত 1 কেজি ভরের একটা বস্তু, এটা সি বস্তু। এখানে একটা বস্তু রয়েছে, এটা হচ্ছে 4 কেজি ভরের একটা বস্তু, এটা আসলে বি বস্তু। এবং এইটা এখানে দেয়া আছে 6 কেজি ভরের একটা বস্তু, 6 কেজি, এটা আসলে এ বস্তু, তাই তো। আমাকে প্রশ্ন বলেছে যে দৃশ্যকল্প বা দৃশ্যপট 1 অনুযায়ী এ বস্তুটি কত ত্বরণে নিচে পড়বে নির্ণয় করো। অর্থাৎ আমাকে বলেছে যে এই বস্তুটা কত ত্বরণে নিচের দিকে পড়বে। তো এটা অবভিয়াসলি আমরা বুঝতেই পারতেছি, এই বস্তুটা যদি নিচের দিকে যায়, এ সামনের দিকে যাবে, এ উপরের দিকে যাবে, তাই না। আমি কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখো, ঠিক লাস্ট একদম এর আগে যে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটার মধ্যে কিন্তু কপি কলের এই সূত্রটা কিভাবে আসে এটা আমি কিন্তু একটু বুঝিয়েছি। ওকে, তাহলে আমি সূত্রটা কিভাবে আসলো এটা আর বোঝাবো না, সরাসরি অঙ্কে চলে যাই। অর্থাৎ আমাকে কার্যকরী ত্বরণ বের করতে হবে, তাই তো। আমাকে বের করতে হবে কার্যকরী ত্বরণ। কার্যকরী ত্বরণ বলতে কি বোঝায়, অর্থাৎ এই বস্তুটা যত ত্বরণে নিচের দিকে যাবে, এই বস্তু একই ত্বরণে উপরের দিকে যাবে, এই বস্তু একই ত্বরণে সামনের দিকে যাবে, তাই না। অর্থাৎ 3 বস্তুর ত্বরণ কিন্তু একটাই হবে, ওইটাই কার্যকরী ত্বরণ। অর্থাৎ ওই ত্বরণে আমার এই বস্তু নিচের দিকে পড়বে। আমরা এটাকে ধরে নিচ্ছি আমাদের M1 প্রথম বস্তু, এটাকে ধরতেছি M2, এবং এটাকে আমরা ধরতেছি M3। এখন এই অনুযায়ী কার্যকরী ত্বরণের সূত্র কিন্তু আমরা এই কপি কলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি, উপরে হচ্ছে M1 মাইনাস হচ্ছে M2 ইনটু হচ্ছে G, নিচে হচ্ছে M1 প্লাস M2 প্লাস হচ্ছে M3। তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু আসলে, বা এই সূত্রটা কিন্তু তোমার মেইন বইয়ের ভিতরে দেওয়া নাই, কিন্তু এটা কিন্তু দেখো বিগত যশোর বোর্ড, মনে হয় মেবি আমি না, সিলেট বোর্ড 2022 বা 23 এর মধ্যে কিন্তু এই টাইপের একটা প্রশ্ন আসে। ওইখানে আবার ঘর্ষণ সহগ দেয়া ছিল। তো তুমি যদি মোটামুটি বোর্ড প্রশ্নগুলো সমাধান করো, তাহলে অবশ্যই কনসেপ্টটা তোমার জানা থাকতে হবে বা থাকার কথা। ওই উপর এইভাবে চিন্তা করলে আমরা কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারি যে আমাদের M1 এর মান আসলে 6 কেজি, M2 এর মান আসলে 4 কেজি, G এর মান আসলে 9.8। M1 6 কেজি, M2 হচ্ছে 4 কেজি, এবং M3 ওই যে মাঝখানে হচ্ছে 1 কেজি। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের কার্যকরী ত্বরণ আসবে 1.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। ওকে, তো আশা করি এইটা তোমার পারা যাবে। আর তোমাকে আমি বলছি যে এই সূত্রটা কিভাবে আসলো, তুমি যদি এটা জানতে চাও, তাহলে আমি এই ভিডিওটার আগেই কপি কলের একটা ভিডিও আপলোড করেছি, তুমি একটু ভালো করে যত্ন করে ভিডিওটা দেখো যে আমি সূত্রটা কিভাবে আসে এটা প্রমাণ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার এটা তো ছিল দৃশ্য 1। এবার দেখো তো আমাকে দৃশ্য 2 এর মধ্যে কি বলেছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দুইটা দুইটা করে দৃশ্য দিয়ে পোলাপাইনের মাথাটা ঘুরাই দিছে পরীক্ষার হলে। ওকে, এটা হচ্ছে দৃশ্য 2। দ্বিতীয় দৃশ্যের মধ্যে বলছে যে দুটি দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র, একটা এ একটা বি, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র একটা এ আর একটা বি, অর্থাৎ হতে পারে একটা ভার্নিয়ার স্কেল, আর একটা হতে পারে তোমার হচ্ছে স্ক্রু গজ, এটাই হতে পারে, বা একটা স্লাইড ক্যালিপাস, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে স্ক্রু গজ, এমনই হবে। বলছে এ এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বইলা দিছে 20, অর্থাৎ এন এর মান 20। এবং বলেছে ক্ষুদ্রতম এক ভাগের, বলছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। অর্থাৎ আমরা জানি এই ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং বলেছে বি বৃত্তাকার স্কেল, যেহেতু বৃত্তাকার স্কেল বলছে তাহলে বোঝাই যাচ্ছে এটা স্ক্রু গজ। বৃত্তাকার স্কেলের আমাদের বলছে ভাগ সংখ্যা 100টি, অর্থাৎ এন এর মান কত 100। এবং পিচের মান বলে দেওয়া আছে 1 মিলিমিটার। এই তো, এটা উদ্দীপক। আমাকে প্রশ্ন কি বলেছে, দৃশ্যপট 2 এর এ ও বি যন্ত্রের মধ্যে কোনটি অধিকতর সূক্ষ্ম, দৈর্ঘ্য পরিমাপের সহায়ক ব্যাখ্যা করো। অর্থাৎ এই দুইটা স্কেল, একটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স, আর একটা হচ্ছে আমাদের স্ক্রু গজ, এই দুইজনের মধ্যে কোনটা আসলে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য অধিকতর সূক্ষ্ম, বা সবচেয়ে সূক্ষ্মভাবে বা সূক্ষ্ম জিনিস পরিমাপ করা যাবে কোনটা দিয়ে। তাহলে এইটা ব্যাপারটা আমরা খুব ভালো করেই জানি যে আমাকে কি আসলে বের করতে হবে। আমাকে বের করতে হবে, এইটার বের করতে হবে ভার্নিয়ার ধ্রুবক, এবং এটাকে আমার বের করতে হবে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, তাই তো। কারণ কি বলতো, আমরা যদি ভার্নিয়ার ধ্রুবকটাকে বের করে পরে তোমাকে বোঝাই। মনে করো ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল, আমরা কি জানি, আমরা এ বস্তুর ক্ষেত্রে ভিসি ইকুয়াল আমরা কিন্তু জানি এস বাই হচ্ছে এন। তাহলে এস এর মান প্রশ্নের মধ্যে আছে 1, এন এর মান দেয়া আছে 20, অর্থাৎ উত্তর আসবে 0.05 মিলিমিটার। আবার আমরা যদি বি এর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে বা বি স্কেলের ক্ষেত্রে আমরা যদি লঘিষ্ঠ গণনা বের করি, আমরা যদি এলসি ইকুয়াল হচ্ছে পি বাই এন,
তাহলে পি এর মান হচ্ছে 1 মিলিমিটার, এন এর মান হচ্ছে 100, অর্থাৎ এটা আসবে 0.01 মিলিমিটার। এই কথা দুটার মানে কি আসলে দেখো তো, এই কথা দুটার মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক 0.05 বলতে আমি আসলে কি বুঝি। এইটা দিয়ে বুঝি যে ওই ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন সূক্ষ্মভাবে 0.05 মিলিমিটার পরিমাপ করা যাবে, এর চেয়ে ছোট পরিমাপ করা যাবে না। আর স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন এত বলতে আমি কি বুঝি, এই লঘিষ্ঠ গণন এত বলতে বোঝায় ওই স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন সবচেয়ে কম সূক্ষ্মভাবে আমি এতটুকু পরিমাপ করতে পারবো, এর চেয়ে পারবো না, এর চেয়ে ছোট পারবো না, কিন্তু সর্বনিম্ন এতটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। এখন বলো তো তুমি এইটা দিয়ে সবচেয়ে ছোট এই পরিমাণ মাপতে পারবা এবং এই স্কেল দিয়ে সর্বনিম্ন এই পরিমাণ মাপতে পারবা, কোনটা অধিক সূক্ষ্ম? অবশ্যই এইটা অধিক সূক্ষ্ম, তাই না? তার মানে আমাকে প্রশ্ন বলছে কোন স্কেলটা অধিক সূক্ষ্ম, অবশ্যই বি স্কেল, অর্থাৎ এইটা অধিক সূক্ষ্মতর। পারা যাবে? তো আশা করি এই ব্যাপারটা বুঝে গিয়েছে, এটা প্রথম অধ্যায়ের কোশ্চেন। ওকে, তো এই ছিল, দেখো কোন অধ্যায় বাদ দেয়নি, প্রত্যেকটা প্রশ্ন থেকে অধ্যায় দেখে প্রশ্ন করেছে। আচ্ছা, এবার আমাদের 6 নং প্রশ্নের দিকে আসি। 6 নং প্রশ্নের দেখো তো গ নং, এখানে কি বলেছে, এখানেও আমাদের একটা দৃশ্য গল্প আছে। প্রথমে এটা আসলে আমাদের এই দৃশ্য দৃশ্য ওয়ানের মধ্যে কি আছে বলতো, এইভাবে আমাদের হচ্ছে এই আলোর প্রতিসরণ থেকে প্রশ্ন করেছে। এটা প্রতিসরণের মধ্যে আমাকে এখানে বলেছে আমাদের আপাত অঙ্কন দেয়া আছে এখানে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। এখানে বলা আছে এটা বায়ু মাধ্যম, এটা বলা আছে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেয়া আছে 1.00, এটা হচ্ছে পানি মাধ্যম, পানির প্রতিসরণাঙ্ক NW এর মান প্রশ্নের মধ্যে দেয়া আছে 1.33, এবং এখানে আমাদের প্রতিসরণ কোণের যে মান দেখো, এই যে আমরা জানি এটা যাওয়ার কথা এইদিকে, না গিয়ে একটুখানি বেঁকে যাবে। এই যে আমাদের যে কোণ, এই যে কোণ, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, অর্থাৎ তারা লিখেছে আর আর এই যে প্রতিসরণ, দেখো দেখো এই যে প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণকে তারা দিয়েছে আর দ্বারা প্রকাশ করেছে। তাহলে আমরা কাজ করি, আপাতন কোণটাকে আমরা হচ্ছে আই দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আই। ওকে, আমরা অনেক সময় জানি যে আমাদের বইয়ের মধ্যে এটাকে θ1, এটাকে θ2 এইভাবে দেয়া আছে, তাহলে আমরা এটাকে আই এবং এটাকে কি আর দ্বারা প্রকাশ করব, বা আমাদের প্রশ্নের মধ্যে আর দেয়া আছে, আমরা এইভাবে চিন্তা করব। প্রশ্ন কি বলেছে, প্রশ্নে আমাকে বলেছে আর এর মান নির্ণয় করো, অর্থাৎ মূলত কথা হচ্ছে আমাকে প্রতিসরণ কোণের মান নির্ণয় করতে বলেছে। তো প্রতিসরণ কোণের মান কেমনে নির্ণয় করা যাবে, আমরা খুব ভালো করে জানি। দেখো এখানে কি বায়ুর সাপেক্ষে পানি আছে, তাই না? আমি কিন্তু লিখতেই পারি যে বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, পানি বায়ুর সাপেক্ষে পানির চিন্তা করলে আমরা খুব ভালো করে জানি যার সাপেক্ষে সে যাবে নিচে, অর্থাৎ NA, বায়ুর সাপেক্ষে নিচে, পানি হচ্ছে উপরে। এবং আমরা সূত্র কি জানি, আমরা জানি সাইন আই বাই কি জানি হচ্ছে সাইন আর, বা আমি এখানে লিখতে পারি সাইন θ1 বাই θ2, একই কথা। আমাকে বের করতে হবে আর এর মান। তুমি খেয়াল করে দেখো, এই যে এটার মান কিন্তু 1.33, হ্যাঁ, এটার মান কিন্তু 1.00 ইকুয়াল, এখানে কিন্তু আছে সাইন আই ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন আর কোণ, তাই তো? এবার খেয়াল করো তো, এইটাকে 1 দিয়ে ভাগ করলে তো এটাই থাকবে, 1.33 ইকুয়াল কি আসতেছে, উপরে আসতেছে সাইন আই, নিচে আসতেছে কি সাইন আর কোণ। তাহলে তুমি খেয়াল করো, বা আমরা চাইলেই সাইন আরটাকে এখানে এনে 1.33 কি নিচে নিতে পারি না? অবশ্যই নিচে নিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন আর ইকুয়াল, উপরে হচ্ছে আমাদের সাইন আই এর মান কত, ওই যে 40 ডিগ্রি, তাহলে আমরা এখানে আই এর মান 40 ডিগ্রি, আর নিচে চলে যাবে কত 1.33। এই যে এতটুকু জায়গা আমরা নিচে জায়গা নেই, আমি উপরে লিখি। তাহলে আমরা দেখো তো আমার আর এর মান বের করতে হবে, তাহলে অতএব আর ইকুয়াল, তাহলে সাইন ওই পাশে গেলে কি হবে বলতো, ওই পাশে গেলে হয়ে যাবে সাইন ইনভার্স, তাই না? সাইন ইনভার্স, তাহলে উপরে কি আছে, উপরে আছে আমাদের হচ্ছে সাইন 40 ডিগ্রি, নিচে আছে কত 1.33। এই তো, এটাকে তুমি ক্যালকুলেটরে চাপ দাও, সাইন ইনভার্স, উপরে সাইন 40, নিচে হচ্ছে 1.33, তুমি ক্যালকুলেশন করে দেখো, উত্তর আসবে তোমার 28.90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এই যে আলোর প্রতিসরণ থেকে এই কোশ্চেনটা দিয়েছে আমাকে যে আমাদের আর এর মান কত, তাহলে আর এর মান হচ্ছে 28.90 ডিগ্রি। আশা করি ব্যাপারটা বুঝে গিয়েছো। তো এইটা ছিল আমাদের দৃশ্যকল্প 1 অনুযায়ী গ নং প্রশ্নের উত্তর। এবার ঠিক দৃশ্যকল্প 2 আবার কি করেছে দেখো, দৃশ্যকল্প 2 অনুযায়ী আমাকে ঘ নং প্রশ্ন করেছে। এখানে এখানে সুন্দর করে একটা প্রশ্ন এইভাবে একটা দেয়া আছে, আমাদের ছবি দেয়া আছে এইভাবে। আচ্ছা, তোমার বইয়ের মধ্যে এটা উল্টো এইভাবে দেয়া আছে, আমি এটাকে এইভাবে আঁকি, ব্যাপারটা একই জিনিস, সমস্যা নাই। এই যে এইভাবে আমাদের একটা অবতল দর্পণ দেয়া আছে, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এবং এটা হচ্ছে মেরু। উদ্দীপকের মধ্যে আমাকে কি দেয়া আছে দেখো তো, একটা এবি একটা বস্তু দেয়া আছে ঠিক কেন্দ্রের উপরে। দেখো এই যে এটা একটা বস্তু, এটা হচ্ছে এ এবং বি,
এবি একটা বস্তু কেন্দ্রের উপরে রয়েছে। আমাকে প্রশ্ন কি বলেছে, বলেছে এবি কে যতই এফ এর দিকে সরিয়ে আনা হয়, অর্থাৎ এই এবি কে যতই এফ এর দিকে, এই যে এটা এফ তাই না, আমাকে বলছে যতই এফ এর দিকে সরিয়ে নেওয়া হয় ততই বলছে ততই প্রতিবিম্ব ততই দূরে সরে যায় এবং বিবর্ধিত হয়। অর্থাৎ আমাকে বলেছে এই এবি যে লক্ষ্যবস্তুটা আছে এটাকে আমরা যতই এফ এর দিকে, এই যে এফ এর দিক অর্থাৎ এই দিকে সরাই নিব ততই প্রতিবিম্বটা দূরে সরে যাবে এবং বড় হবে। ওকে, তাহলে এখন যে অবস্থানে আছে, এখন যে অবস্থানে আছে এই অবস্থানে তার প্রতিবিম্ব কোথায় হয় বলতো? আমরা খুব ভালো করে জানি আলোক রশ্মি যদি লক্ষ্যবস্তু যদি ঠিক বক্রতার কেন্দ্রে থাকে তাহলে প্রতিবিম্বও কিন্তু কেন্দ্রেই গঠিত হয়, এটা আমরা জানি। এছাড়াও আমরা কিন্তু নিয়ম অনুযায়ী জানি আলোক রশ্মি যদি সমান্তরালে সমান্তরালে আপতিত হয় তাহলে প্রতিফলিত হয়ে এটা প্রধান ফোকাস দিয়ে আসবে, এটা প্রধান ফোকাস দিয়ে আসলো, এবং আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে এটা সমান্তরালে আসবে, এটা সমান্তরালে আসবে, তাই তো? আচ্ছা, একটু বাঁকা হয়েছে যদিও, আমি যেহেতু দ্রুত আঁকতেছি তাহলে বুঝে নিও যে এটা এইভাবে আছে, এটা মনে করো এইভাবে আছে, তাহলে এখানে মনে করো মিলিত হয়েছে, একটু বাঁকা হয়েছে, আমি আবারও বলছি একটু বাঁকা হয়েছে। ওকে, এটা একটু বুঝে নিও। আচ্ছা, এবার এখানে যদি মিলিত হয় তার মানে এই যে এটা হচ্ছে ঠিক কেন্দ্রেই থাকার কথা, তার মানে এখন লক্ষ্যবস্তু যেই অবস্থানে আছে তার প্রতিবিম্ব কিন্তু ঠিক ওই অবস্থানে এবং সমান সমান আকারে আছে। আমাকে প্রশ্ন বলেছে আমি যদি লক্ষ্যবস্তুটাকে এফ এর দিকে অগ্রসর করি বা এগিয়ে নেই তাহলে প্রতিবিম্ব আমার দূরে সরে যাবে এবং আকারে বড় হবে। দেখি আসলে বাস্তবে এমনটা ঘটে কিনা। এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এইটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে আমাদের মেরু, তাই তো? এটা হচ্ছে আমাদের মেরু। আমাকে বলছে লক্ষ্যবস্তুকে একটু এফ এর দিকে অগ্রসর করে নিতে হবে, সামনে আগাইতে হবে, তাহলে আমরা এই সি থেকে একটু এফ এর দিকে, এই যে এফ এর দিকে নিয়ে আসলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু এ বি। এবার দেখো প্রতিবিম্ব কোথায় হবে, আমরা নিয়ম অনুযায়ী জানি আলোক রশ্মি যদি সমান্তরালে যায়, সমান্তরালে যায় তাহলে প্রতিফলিত হয় সে কিন্তু প্রধান ফোকাস দিয়ে আসবে। কোন দিক দিয়ে আসবে? প্রধান ফোকাস দিয়ে আসবে। এবং আলোক রশ্মি যদি একদম ফোকাস দিক দিয়ে পাঠাই, ফোকাস দিয়ে পাঠাই তাহলে ধাক্কাকে সে কিন্তু সমান্তরালে আসবে, সে কিন্তু দেখো এইভাবে সমান্তরালে আসবে। একটু বাঁকা হয়েছে, এইভাবে লিখি যে এই যে সে কিন্তু এভাবে সমান্তরালে আসবে। তো সে যদি এইভাবে সমান্তরালে আসে তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিবিম্ব, তাই না? তাহলে তুমি খেয়াল করে দেখো প্রতিবিম্ব আগে কোথায় ছিল, আগে ছিল কেন্দ্রে, এবার কি কেন্দ্রে আছে না কেন্দ্র থেকে দূরে সরে আসছে? দেখো কেন্দ্র থেকে দূরে সরে আসছে। আকার দেখো আগে যা ছিল আকার কি তার তুলনায় কি ছোট হয়েছে না বড় হয়েছে? অর্থাৎ বড় হয়েছে মানে বিবর্ধিত হয়েছে, তাই তো? এই তো প্রশ্নের উত্তর। আমাকে বলছে, আমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে লক্ষ্যবস্তুকে যতই সামনের দিকে অগ্রসর করবা এই প্রতিবিম্ব ততই পিছনে চলে যাবে এবং আকারে কি হবে, তুলনামূলকভাবে বিবর্ধিত হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তার মানে তুমি যদি এটাকে আরো সামনে নাও তাহলে এটা কিন্তু আরো পিছনে চলে যাবে, অর্থাৎ একদম অসীমে চলে যাবে, অসীমে চলে যাবে। তো এটার আকার দরকার নেই, আমি তোমাকে একটা দিয়ে বুঝাই দিলাম যে এটাকে আমরা যতই সামনের দিকে নিব আমার প্রতিবিম্ব ততই দূরে সরে যাবে এবং তুলনামূলকভাবে বিবর্ধিত হবে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন, এই ছিল আমাদের প্রশ্ন। ঘ নং প্রশ্নের উত্তর ছিল এইভাবে আমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এইবার 7 নং প্রশ্নের দিকে আসি। 7 নং প্রশ্নের মধ্যে আমাকে আসলে কি বলেছে দেখো, 7 নং প্রশ্নের মধ্যে এখানেও আমাদের দৃশ্যকল্প আসলে দুইটা দেয়া আছে, দৃশ্য দুইটা দেয়া আছে। ওকে, এখানে প্রথম দৃশ্যের মধ্যে বলা আছে একটি ধাতব গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। একটা ধাতব গোলক, এটা মনে করো একটা গোলক, হ্যাঁ, এখানে লেখা আছে একটা ধাতব গোলক। এই গোলকের ব্যাসার্ধ, এই গোলকের যে ব্যাসার্ধ অর্থাৎ আর, এই আর এর মান প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখন আমাকে এই অনুযায়ী প্রশ্ন কি বলছে যে গোলকটির ধারকত্ব নির্ণয় করো। দেখো দশম অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলে গোলকের ধারকত্বের সূত্র কিন্তু তোমার অবশ্যই জানার কথা, যে আমরা কিন্তু পড়েছি গোলকের গোলকের ধারকত্ব। ধারকত্ব কি? সি ইকুয়াল আমরা কি পড়েছি বলতো, আর বাই কে পড়েছি না? এটা একদম ছোট্ট, দেখো একদম উত্তর শেষ। আর এর মান 8 সেন্টিমিটার, এটাকে জাস্ট মিটার করে বসাও, 0.08 মিটার। কে এর মান আমরা মুখস্থ জানি, 9 × 10⁹9। এটাকে ক্যালকুলেশন করো, তোমার উত্তর আসবে 8.89 × 10⁻12। এত ধারকত্বের একক ফ্যারাডে, অর্থাৎ এত ফ্যারাডে। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো একদম ছোট্ট, জাস্ট একটু লিখলে তোমার অঙ্ক 3 নাম্বার পেয়ে যাচ্ছি আমি। ওকে, তো এই ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। এবার আমাকে বলছে ঘ নং কি বলছে, দেখো ঘ নং আবার দৃশ্যকল্প 2। এটা আবার প্রশ্ন আছে চলতরিৎ থেকে। চলতরিতের মধ্যে প্রশ্ন কি আছে, এইভাবে আছে প্রশ্ন, দেখো এই যে এইভাবে একটা প্রশ্ন দেয়া আছে। ওকে, এইভাবে একটা উদ্দীপক দেয়া আছে আমাদের কাছে, এইভাবে একটা উদ্দীপক দেয়া আছে। ওকে ফাইন, এই যে এইভাবে সুন্দর করে এখানে 220 ভোল্টের সংযোগ দেয়া আছে, এখানে দেয়া আছে 220 ভোল্ট।
ওকে, এবার আমরা যদি খেয়াল করি আমাদের প্রশ্নের মধ্যে দেখো এখানে দেয়া আছে এই রোধটা হচ্ছে 8 ওহম, এটার মান দেয়া আছে 7 ওহম, এটার মান দেয়া আছে 20 ওহম এবং এটার মান দেয়া আছে 10 ওহম। ওকে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু এবং এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে সি বিন্দু। এবং প্রশ্নের মধ্যে একটা টাইম বলে দেওয়া আছে যে এই বর্তনীতে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ দেওয়া হলো, অর্থাৎ সময়ের মান তোমাকে বলে দেওয়া আছে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে। ওকে, এখন আমাকে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে এ বি সি পথে এবং এ ডি সি পথে বিদ্যুৎ শক্তি ব্যয়িত বিদ্যুৎ শক্তি সমান হবে কি? অর্থাৎ আমাকে ব্যয়িত শক্তি বের করতে বলছে। একটা হচ্ছে এ বি সি অর্থাৎ এই পথে, এ বি সি এই পথের ব্যয়িত শক্তি এবং এ ডি সি অর্থাৎ এই পথের ব্যয়িত শক্তি, এই দুটো সমান হবে কিনা। তাহলে দেখো এটা খুবই সহজ। ব্যয়িত শক্তি বলতে আসলে আমরা কি বুঝি দেখি। প্রথমে এ বি সি এই পথে অর্থাৎ এ বি সি এই পথের ব্যয়িত শক্তি যদি আমরা বের করতে চাই, আমরা কিন্তু শক্তির সূত্র খুব ভালো করে জানি, ডব্লিউ ইকুয়াল পিটি, তাই না? আমরা এটা জানি। এখন পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা চাইলে তুমি অনেকভাবে বের করতে পারো। তাহলে আমাদের প্রশ্নের যে মানগুলো আছে আমরা চাইলে এটাকে কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি লেখা যায়। তাহলে ভি দেখো বিভব পার্থক্য, তাহলে দেখো এ বি সি এই যে রোধগুলো আছে এই দুই প্রান্ত কি এসি না? এই এসি কি সরাসরি কত ভোল্টে কানেক্টেড আছে? 220 ভোল্টে কানেক্টেড আছে। তাহলে ইজিলি এখানে বসাই দিব 220, তার উপর হচ্ছে কি স্কোয়ার এবং রোধের মান যেহেতু এবিসি বলেছে, তার মানে এই রাস্তার মধ্যে রোধের মান কত? একটা 20 আর একটা 10 অর্থাৎ কত? 30। অর্থাৎ তুল্য রোধের মান এখানে কত আসবে? 30 ইন্টু সময় কত? সময় 10 সেকেন্ড। এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তোমার উত্তর আসবে 16,133। উত্তর আসবে 16,133.33 এত জুল। তাহলে এইটা হচ্ছে আমাদের এ বি সি পথে ব্যয়িত শক্তি। আচ্ছা আমরা কি বের করতেছি? আমরা বের করতেছি ব্যয়িত বিদ্যুৎ শক্তি, ব্যয়িত শক্তি। ওকে, এবার আমাকে কিন্তু বলছে এ ডি সি পথে। তাহলে এটা যদি এ ডি সি পথে আসি, তাহলে খেয়াল করে দেখো আমরা এই সূত্রটা ইউজ করতে পারি না, দেখো তো এটাই তো ইউজ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডব্লিউ ইকুয়াল কি পি টি, তাহলে পি ইকুয়াল আমরা লিখতে পারি ভি স্কয়ার বাই আর ইনটু হচ্ছে টি। তাহলে বিভব পার্থক্য এক্ষেত্রেও দেখো এই যে তারটা রয়েছে এটা দুই বিন্দু হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে 220 ভোল্ট, তার উপর হচ্ছে স্কয়ার। রোধের মান কত? দেখো 8 7 কত? 15। রোধ হচ্ছে 15 এবং সময় কত? সময় কিন্তু 10 সেকেন্ড। এটাকে তুমি ক্যালকুলেট করলে উত্তর আসবে 32,266 বা 66.67 এত জুল। এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আমাকে প্রশ্ন বলেছে এ বি সি পথে এবং এ ডি সি পথে ব্যয়িত শক্তির মান সমান হবে কি? তাহলে দেখো তো এই দুটা কি সমান? সমান না, তাহলে বলে দিবে এই দুটো সমান হবে না। সহজ কথা। ওকে, তো এই ছিল আমাদের প্রশ্নের উত্তর 7 নং। 7-এর এটা ঘ নং প্রশ্ন ছিল এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ 8 নং প্রশ্ন। দেখো তুলনামূলকভাবে আসলেই বলতে গেলে কিন্তু রাজশাহী বোর্ড তুলনামূলকভাবে একটু জটিল, মানে বিগত বছরগুলোর চেয়ে একটু জটিল প্রশ্ন করেছে, কিন্তু আবার যারা পড়াশোনা করেছে এটা কিন্তু সহজ ব্যাপার। এবার আসি 8 নং প্রশ্নের উত্তর। 8 নং এর মধ্যে আমাকে এখানে দুইটা চিত্র দেয়া আছে। একটা দেয়া আছে ডায়োড, এইভাবে একটা ডায়োড দেয়া আছে। দেখো এইভাবে একটা চিত্র দেয়া আছে, অবশ্যই এটা ডায়োড। এখানে লেখা আছে চিত্র 1, চিত্র 1। ওকে, আচ্ছা, এবং এখানে দেয়া আছে একটা ট্রান্সফরমার। দেখো এখানে দেয়া আছে কি একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার যে আছে এইভাবে কিন্তু একটা দেয়া আছে আমাদের সুন্দর করে। এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী এবং এটাকে আমরা জানি এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। ওকে, এই মুখ্য কুণ্ডলী যে আছে এর এখানে একটা এসি কারেন্ট দেয়া আছে, এইভাবে এসি সংযোগ দেয়া আছে এবং এখানেও আমাদের হচ্ছে একটা এসি আউটপুট দেয়া আছে, এসি আউটপুট দেয়া আছে। এখানে দেয়া আছে আমাদের আউটপুটের মান সুন্দর করে বলা আছে যে ইএস অর্থাৎ সেকেন্ডারি যে তড়িৎচালক শক্তি এখানে দেয়া আছে 220 ভোল্ট, এই মানটা প্রশ্নে দেয়া আছে এবং এনএস অর্থাৎ সেকেন্ডারির পাক সংখ্যা এনএস এর মান আমার প্রশ্নে বলে দেওয়া আছে 20 এবং প্রাইমারির পাক সংখ্যা হচ্ছে এনপি, এই এনপি এর মান প্রশ্নে বলে দেওয়া আছে 500 এবং প্রাইমারির তড়িৎ প্রবাহ অর্থাৎ আইপি, এই আইপি এর মান প্রশ্নে দেওয়া আছে 0.6 এম্পিয়ার। এটা 0.6 এম্পিয়ার, এটা প্রশ্নে দেয়া আছে। ওকে, তো প্রথম চিত্র আমাকে গ নং প্রশ্ন কি বলেছে? বলছে চিত্র 1 এর ডিভাইসটি কিভাবে এসি কে ডিসি তে রূপান্তর করে। দেখো এই যে ডায়োড, এই যে ডায়োড যে দেয়া আছে চিত্র 1 এর, এটা কিন্তু অবশ্যই কি, এটা কিন্তু কিসের মতো কাজ করে? এটা কিন্তু রেকটিফায়ারের মতো কাজ করে। রেকটিফায়ার মানে কি? অর্থাৎ একমুখী প্রবাহকরণ, অর্থাৎ উভমুখী প্রবাহকে একমুখী করে।
এই যে কনসেপ্ট, এটা যেহেতু ম্যাথ না, আমি এটাকে এখন স্কিপ করব, কারণ এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে। তো শুধু ডায়োড নিয়ে একটা ক্লাস আপলোড করতে হবে আসলে। তো শুধু আসলে আমি এই সলভ ক্লাসের মধ্যে এটার বিস্তারিত আসলে বলতে গেলে একটা ক্লাসের মতো হয়ে যাবে। তো আমি যেটা করব, এটাকে স্কিপ রাখবো আপাতত। তো এই যে ডায়োডের যে গল্প, এটা কি করবে, এই যে ডায়োড যে আছে তোমার বইয়ের মধ্যে দেখবো 13 অধ্যায়, 13 অধ্যায়ের মধ্যে কিন্তু সুন্দর করে এরকম করে আমাদের পিএন, এখানে কিন্তু দেখো পিএন এবং এনপি জাংশন কিন্তু দেয়া আছে, তাই না? এরকম করে আমাদের একটা এনপি এবং পিএন জাংশন দেয়া আছে। আচ্ছা, বিস্তারিত কথা আমি এখন বলতে যাচ্ছি না। তো এইটাকে হচ্ছে, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই দুটাকে যখন একসঙ্গে যুক্ত করা হয় তখনই মূলত আসলে ডায়োড। এখন এটা আসলে কিভাবে কাজ করে, এর যে কার্যপ্রণালী, এটা নিয়ে সুন্দর একটা ক্লাস আপলোড করব। তো এটা যদি ম্যাথ না, এই জন্য আমরা ম্যাথ সলিউশনে এটাকে আমরা এখন রাখছি না। এটা ব্যাখ্যামূলক একটু ডিটেলস, এটার জন্য আলাদা একটা ক্লাস আপলোড করব। ওকে, তো এটাকে আমরা আপাতত স্কিপ করছি। এবার আমাদের পরের যে কোশ্চেনটা যে আছে, পরের কোশ্চেন দেখো, ঘনং প্রশ্নে কি বলেছে। ঘনং প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে বলেছে যে ট্রান্সফরমারটি দিয়ে 3.3 কিলোওয়াট চাহিদার একটি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দিতে চাইলে তা কি যুক্তিযুক্ত হবে কি? তার মানে তোমাকে বলছে এই ট্রান্সফরমার দিয়ে একটা টাওয়ারের মধ্যে, একটা টাওয়ারের ক্ষমতা তোমাকে বইলা দিচ্ছে 3.3 কিলোওয়াট। বলছে ওই টাওয়ারের মধ্যে সংযোগ দেওয়া সম্ভব হবে কি বা যুক্তিসঙ্গত হবে কি? তুমি খেয়াল করো, আমরা খুব ভালো করে জানি এইদিকে হচ্ছে ইনপুট এবং এদিকে হচ্ছে কি আউটপুট। এই আউটপুটের লাইনে কিন্তু একটা টাওয়ারে যাবে। তার মানে মূল কথা হচ্ছে আমার আউটপুটের ক্ষমতা বের করব। যদি আউটপুটের ক্ষমতা আমার এর চেয়ে বেশি হয় বা এর সমান হয়, তাহলে এটা যুক্তিসঙ্গত হবে। যদি আউটপুটের ক্ষমতা এর চেয়ে কম হয়, তাহলে যুক্তিসঙ্গত হবে না। তাহলে আমরা কি করব, ওই ক্ষমতা বের করব। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসের যে ক্ষমতা, তাহলে ক্ষমতা আমরা কিন্তু জানি পি ইকুয়াল ভি আই, জানি না? তাহলে ভি হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য নাই দেয়া আছে তড়িৎ চালক শক্তি, তাহলে আমরা লিখতে পারি ই আই, একই কথা, ভি এর পরিবর্তে ই লিখতে পারি। তাহলে এটা যেহেতু সেকেন্ডারি, তাহলে এখানে লিখতে পারি পিএস, এটা ইএস, এটা হচ্ছে আইএস। অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াসের ক্ষমতা যদি আমরা বের করতে চাই, আমার তড়িৎ চালক শক্তি প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 220, কিন্তু নাই কিসের মান, ওই সেকেন্ডারি সেকেন্ডারি যে কুণ্ডলী আছে, কয়েল আছে, এই কয়েলের কি নাই, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের মান দেয়া নাই। তাহলে এই কয়েলের তড়িৎ প্রবাহের মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখো তো সূত্র কি সুন্দর করে এটা জানি না, যে আইএস বাই হচ্ছে আইপি ইকুয়াল হচ্ছে এনপি বাই হচ্ছে এনএস, আমরা জানি। তাহলে এটা খুব ভালো করে আমরা লিখতেই পারি, অতএব আইএস ইকুয়াল এনপি বাই হচ্ছে এনএস ইনটু, এটা ভাগ বেশি গেলে হয়ে যাবে গুণ, তাহলে আইপি আমরা মান বসাই দিই। এনপি, ওই যে এনপি এর মান লেখা আছে কত, 500, লেখা আছে 500। এনএস এর মান কত, এনএস এর মান লেখা আছে 20, ইনটু আইপি এর মান কত, আইপি এর মান আছে 0.6। এইটাকে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তোমার উত্তর কত আসবে? তোমার উত্তর কিন্তু আসবে 15 এম্পিয়ার। কত আসবে? 15 এম্পিয়ার। তার মানে আইএস অর্থাৎ সেকেন্ডারি কয়েলের মধ্যে, সেকেন্ডারি কয়েলের যে তড়িৎ প্রবাহের মান, সেটা পাইলাম 15 এম্পিয়ার। এখানে সুন্দর করে এটা গুণ করে দাও 15, এটাকে গুণ করলে দেখবো উত্তর আসবে 3300 ওয়াট। তাহলে 3300 ওয়াট, অর্থাৎ এটাকে যদি তুমি কিলো ওয়াট করতে চাও, তাহলে 1000 দিয়ে ভাগ করো, উত্তর আসবে 3.3 কিলো ওয়াট। অর্থাৎ দেখো, আমরা কিন্তু আউটপুট ঠিকই কত পাচ্ছি, 3.3 কিলো ওয়াট পাচ্ছি। আমাকে প্রশ্ন বলেছে এই কয়েল দিয়ে বা এই ট্রান্সফরমার দিয়ে আমার আসলে 3.3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা টাওয়ারে বৈদ্যুতিক সংযোগ দেওয়া সম্ভব হবে কি? বলবো যে হ্যাঁ, সম্ভব হবে, কারণ আমাদের আউটপুটের মানও কিন্তু আমরা পাচ্ছি 3.3 কিলোওয়াট। এই ছিল মোটামুটি আমাদের রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন। দেখো, আমি যেটা আসলে বলতেছি, তোমরা তো অলরেডি 2025-এর স্টুডেন্ট, পরীক্ষা শেষ, এখন আর চাইলেও কিছু করার নেই। তবে যারা আগামীর ব্যাচ 2026-এ আছো, যারা 27-এ আছো, পড়াশোনাটা একটু যত্ন করে কইরো, পড়াশোনাটা ফাঁকি দিও না। হ্যাঁ, শুধুমাত্র বইয়ের মধ্যে যেই ধরনের বোর্ড কোশ্চেন গুলো আছে, স্যাররা তোমাকে শুধু মেইন এই কোশ্চেন গুলো করাই দিয়ে অধ্যায়ের ক্লোজ করে দিও, অধ্যায়ের ক্লোজ করো না। অধ্যায়ের ভিতরে ফাঁকে ফুঁকে যত ছোট ছোট টপিক আছে, প্রত্যেকটা ব্যাপারে জ্ঞান থাকতে হবে। ওকে, এই যে ডায়েট নিয়ে যে কথা বলতে চাইলাম, আমি চাইলে এখানে ডায়েটটা আলোচনা করতে পারি, কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু এটা ম্যাথ সলভ ক্লাস, শুধু ম্যাথটাই রাখলাম। ওই যে বললাম 13 অধ্যায়ের ডায়েটটা নিয়ে একটু আলাদা আলোচনাই করব। তোমাদের অনেক মেজর স্টুডেন্ট আছে যারা কি করে 13-14 অধ্যায় যে আছে এদেরকে স্কিপ করার চেষ্টা করে, এটা বাদ দেওয়ার চেষ্টা করে। এবং এইখানে যে গল্প আছে, এখানে তোমার ট্রানজিস্টর আছে, এখানে ভ্যাকুয়াম টিউব আছে, এই যে ডায়োড আছে, হ্যাঁ, তো এখানে এই সেমিকন্ডাক্টর নিয়ে যে একটা আলোচনা আছে, অর্ধায়ু আছে। তো এই যে ব্যাপারগুলো আলোচনা করা আছে, আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তেজস্ক্রিয়তা আছে, আলফা বিটা গামার গল্প বলা আছে। এটা চাইলে তুমি বাদ দিতে পারো না, এটা চাইলেই বাদ দেওয়া যাবে না, এগুলো পড়তে হবে, এগুলো লাগবে তোমার ভবিষ্যতে। ওকে, তো পড়াশোনাটাকে একটু যত্ন করে পড়ো, তাহলে এই কোশ্চেন গুলো তোমার কাছে কঠিন মনে হবে না, এগুলো সহজই মনে হবে।
ওকে, তাইলে আগামীর প্রস্তুতি তোমরা একটু চিন্তা করে দেখো। তোমরা অনেকেই পড়াশোনা যেটা একটু কঠিন প্রশ্ন বা স্যাররা যদি একটু কঠিন প্রশ্ন করে, বিশেষ করে আমি যে কাজটা করি, আমি আসলে ক্লাসের মধ্যে যেই ম্যাথটা স্টুডেন্টদেরকে বোঝাই, পরীক্ষার মধ্যে কখনোই হুবহু ওই কোশ্চেনটা আর পরীক্ষার মধ্যে দেই না। কারণ যেটা আমি শেখাই ফেলছি ওইটা তো সে পরীক্ষা লিখতে পারবে। আমি একদম আননোন, অবশ্যই ওই কনসেপ্টের ভিতর, ওই কনসেপ্টের মতোই একদম সেম অঙ্কটা না, ওই টাইপের ম্যাথ আমি কিন্তু পরীক্ষার মধ্যে দিব, কিন্তু সেটা অপরিচিত ম্যাথ। উপস্থিত পরীক্ষার হলে বসেই চিন্তা করে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তাইলেই আসলে তোমার যে সৃজনশীলতা এটা প্রকাশ পাবে, এটার মেধার যে মূল্যায়ন সেটা করা যাবে। কিন্তু এখন তোমরা যেটা করতে চাও যে স্যাররা আসলে ক্লাসের মধ্যে যেটাই পড়াচ্ছে পরীক্ষার মধ্যে ওই কোশ্চেনটাই আসুক, তাইলে খুব মজা, যে ও কোশ্চেন কমন পড়ে গেছে। কোশ্চেন কমনের যে চিন্তা, এই যে কোশ্চেন দেখে বুঝছো কয়টা কোশ্চেন কমন আসছে, এখানে কয়টা কোশ্চেন বিগত বছর বোর্ড কোশ্চেনের মধ্যে ছিল, তোমার বিগত গাইডগুলোর মধ্যে ছিল, আসলে কি ছিল? হাতে গোনা 3-4টা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা, এর বাকিগুলো কিন্তু আননোন আছে। তার মানে উপস্থিত পরীক্ষার হলে বসে এগুলো চিন্তা করার ক্ষমতা তোমার তৈরি করতে হবে। ওকে, এইভাবে পড়াশোনা করো। এবং আমি নিয়ত করেছি আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে, আগামীতে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন বা একদিন পর পর একদম ধারাবাহিকভাবে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডেরই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের কোশ্চেনের যে সমাধান, এগুলা ধীরে ধীরে আপলোড করব। তোমরা পাশে থেকো এবং যে কোনো ধরনের সমস্যা হলে, কোথাও বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করে জানাও, আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। ওকে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।